প্রফেশনাল মার্কেট প্লেসটা আমরা দেখব শেষের দিকে। এর আগে আমরা কিছু মার্কেট প্লেস দেখব, যদিও এটা আমি ব্যক্তিগতভাবে একটু গুরুত্ব কম দেই। এর কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করা। কিন্তু যদি আমরা এই যে কাজগুলো আমরা শিখতেছি, শুরু থেকে আমাদের যে কাজগুলো শেখার আছে, যেটা না শিখলে নয়, কারণ আপনার সব সময় এটা লাগবে। এটা শুধুমাত্র যে ডাটা এন্ট্রিতে লাগবে সেটাও না, আবার আপনার ব্যক্তিগত কাজেও কিন্তু অনেক সময় প্রয়োজন হবে। এখন আমি যদি এই কাজ শেখার মধ্যে যদি ওই জিনিসটা দেখাই, আরেকটা যে মার্কেট প্লেসের কথা বললাম সেগুলো হচ্ছে মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস, যেগুলো কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ দিয়ে যেটা ব্যবহার করে করতে পারি, এটা করার জন্য কোনো স্কিলের প্রয়োজন হয় না। তো এই ধরনের কিছু মার্কেট প্লেস আছে দেখানোর, যেগুলো দেখালে হয় কি যে অনেকে এই মানে আমাদের মূল যে স্কিল গুলো দেখা দরকার এগুলো বাদ দিয়ে ওইটার পিছনে সময় নষ্ট করি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি একটু গুরুত্ব শুরুর দিকে কম দিই, কারণ আমার উদ্দেশ্য থাকে আগে আপনাদের স্কিলটা আগে ডেভেলপ করা। আপনাদের এই বিষয়গুলো শিখলে আসলে মাইক্রোটাস্কিং সাইডে কাজ করা এটা যখন তখন যে কেউ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এইটা কিন্তু শেখার সময় দেখা যাচ্ছে একবার চলে গেলে আপনি নিজে নিজে শিখলেন, এটা অন্য বিষয়। কিন্তু একটা সময় চলে গেলে পরে দেখা যাচ্ছে এটার গায়ে লাগে না, মানে আমরা আসলে এটাকে ছাড়া ছাড়া ভাব দিই। এটা যদি এখনই শিখে নিতে পারি তো আমাদের জন্য এটা ভালো। এই কারণে আমি ওটা একটু গুরুত্ব কম দিই। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আপনার এই কোর্সে কি কি শিখবো, তো সেই বিষয়টা তো এমনি মডিউল দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমিও বলে দেব। আর সর্বশেষ যে টপিকসটা আছে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, ফাইল এবং ফরম্যাটিং। ফাইল ফরম্যাটিং বলতে মাইক্রোসফট অফিসের যে আপনার হোম মেনু যে কাজটা আছে ওইটা, এটা হচ্ছে ফরম্যাটিং, এবং অফিস বাটন বা ফাইল নামে যে অপশন আছে এটার কাজ। যেহেতু আমি বলেছি বেসিক থেকে, তো এইটার বেসিক থেকেই আমরা শুরু করব। তাই বলে এমন না যে এটা করতে করতে আমরা পুরো ক্লাসটাই শেষ হয়ে যাবে। এটা সাজানো আছে, কোনো সমস্যা নেই, সেভাবেই করা হবে যেভাবে এই মডিউলটা সাজানো আছে। পুরো সবকিছুই 8টা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর বিষয় হচ্ছে যে ওয়ার্ড যেভাবে বেসিক থেকে দেখবো, এক্সেল এতটা বেসিক থেকে দেখা হবে না, বা পাওয়ার পয়েন্ট। কারণ বেসিক থেকে এটা দেখার মূল কারণ হচ্ছে, যদিও আমি জানি যে এটা ইজি, কিন্তু তারপরও একবার হলেও একটা প্রিভিউর একটা দরকার আছে। ফরম্যাটিং এর যে বিষয়গুলো হোম মেনুতে যেগুলো আছে এগুলো সবাই কম বেশি জানি, আমরা ভালোভাবেই জানি। কারণ কেউ যারা আপনার অফিস একবার ব্যবহার করেছে তারা কিছু না জানলেও এই অপশনের কাজটা জানে। তারপরে একটা প্রিভিউ কেন করব, যে সব জায়গায় এই একই অপশন আছে, তো প্রত্যেকটা সফটওয়্যারে তো প্রিভিউ করা সম্ভব না, বা বারবার তো বলা সম্ভব না এইখানে আছে। তো একবারে যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি, তাহলে ওই সফটওয়্যার গুলোতে গিয়ে আর এটা নিয়ে ঝামেলা হবে না। এই জন্য এখানে একটু শুরু থেকেই দেখানো হবে। ঠিক আছে। এরপরে দ্বিতীয় ক্লাসে যেটা আছে এমএস ওয়ার্ড ইনসার্ট এবং ফরম্যাটিং। ফরম্যাটিং বলতে এখানে আপনার ইনসার্ট মেনুতে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যখন কাজ করা হয় তখন এক্সট্রা ফরম্যাটিং বা ডিজাইন কিছু মেনু আসে, এই মেনুগুলোরও কাজ আমরা দেখব। এবং দ্বিতীয় ক্লাসে আমাদের যে কাজগুলো আমরা শিখবো এর মধ্যে মেইন উদ্দেশ্য থাকবে মডার্ন সিভি তৈরি করা। ঠিক আছে, বা কভার পেজ কিভাবে তৈরি করতে পারি সেটা। আর আমরা অনেকে কিন্তু আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা ডিজাইনের কাজ কিন্তু খুব কমই করেছি। এখানে সিভি তৈরি করা বা মডার্ন সিভি যেটা আছে বিভিন্ন ডিজাইন তৈরি করা, আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই একটা ডিজাইন আছে, এরপরে হচ্ছে আপনার এই একটা ডিজাইন আছে। এই ডিজাইনগুলো কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে করতে পারি। ঠিক আছে, তো সেটাই আমরা কিভাবে করতে পারি এই আইডিয়াটা আমরা দ্বিতীয় ক্লাসে নিব। ঠিক আছে, এটা আগে কেউ করেছেন কিনা আমি জানি না, তবে এটা আহ, কিন্তু মাইক্রোসফট অফিস দিয়ে করা যায়। ঠিক আছে, আমরা হয়তো অনেকে ভাবতে পারি এটা হয়তো বা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখান থেকেও করা যায়। ওকে। এরপরে আমাদের হচ্ছে যেটা আছে মাইক্রোটাস্কিং সাইটটা দ্বিতীয় ক্লাস আমরা দেখব, এবং ওখানে কিছু কাজ কিভাবে করে। ওখানে কাজ মূলত এই যে ভোট সাইন আপ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওখানে কাজের কিছু ধরন। ঠিক আছে, এগুলো সম্পর্কে কথা বলবো। এরপর তৃতীয় ক্লাসে আমাদের আছে প্রিভিউ ক্লাসের উপরে একটা রিভিউ, প্রিভিয়াস ক্লাসের উপর একটা রিভিউ আছে, এবং আপনার এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা আছে 3 নম্বর ক্লাসে। এই হচ্ছে আমরা কিভাবে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারি সেটার উপর একটু কথা হবে।
এরপর 4 নম্বর ক্লাসে আমাদের মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা হবে। এক্সেলের মোটামুটি বিভিন্ন টুলস নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গুগল ডক্স, শিট এগুলোতে যদি আমরা কাজ করতে চাই কিভাবে করতে পারি, এটা আসলে দেখানো হবে না। মানে গুগল ডক্স এবং শিট যে বিস্তারিত যাব সেটা না, জাস্ট একটা রিভিউর মতো যে কোথায় কি আছে সেটা, যে এক্সেলে আমরা দেখেছি তো এক্সেলের এই বিষয়টা কোথায় আছে। যদিও আমরা এক্সেল অফিসে যেভাবে অপশন গুলো পাবো, এখানে এত অপশন পাবো না, কারণ এটা একটা সফটওয়্যার হবে আর এটা একটা আপনার ওয়েবসাইটের মতো অনেকটা। তো সেই কারণে অনেক কিছুরই পার্থক্য থাকবে। তারপরেও এখানে বর্তমানে আপনার বেশিরভাগই অনলাইন ভিত্তিক হওয়ার কারণে, আপনারা জানেন যে বর্তমানে করোনার কারণে কিন্তু বেশিরভাগ কাজই অনলাইন ভিত্তিক হচ্ছে, যে কারণে গুগল ডক্স এবং শিটের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এটা সম্পর্কে আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল ইন ডাটা এন্ট্রি, মানে ডাটা এক্সেল, ডাটা এন্ট্রিতে এক্সেল এর কি ব্যবহার আছে সেটা, সেই সেটার উপরেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা স্ক্রাপিং, ডেটা কালেকশন, মাইনিং, এবং এটা করার জন্য আমাদের কিছু টুলস এর প্রয়োজন হয়, সেটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে আর্টিকেল রাইটিং কনসেপ্ট আছে। 6 নম্বর ক্লাসে আছে যেটা কন্টেন্ট রাইটিং সিস্টেম বা ব্লগ পোস্ট কিভাবে করতে পারি, যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে আপনার ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি যেটা, ঠিক আছে। এছাড়াও দেখা যাচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং এর কাজ আছে, যেটা আমরা দেখব কিভাবে করা যেতে পারে। এরপর আছে গুগল ফর্ম, সেটাও আছে। পাশাপাশি লিড জেনারেশন বা লিঙ্কডইন ইমেইল কালেকশন। তো আপনাদের এখানে লিঙ্কডইন ইমেইল কালেকশনটা নেই, তো ওটা আমি দেখাই দিব, কারণ ওটা আমাদের ডাটা এন্ট্রিতে বেশ গুরুত্বপূর্ণ কাজ। তো ওটা হচ্ছে অ্যাডভান্সের, তো তারপরেও আমি ওটা দেখাই দিব। এরপর হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কথা হবে, এবং মার্কেট প্লেস নিয়ে দেখা যাচ্ছে ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে বিস্তারিত এ টু জেড আমাদের আলোচনা হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা প্রথম ক্লাসে চলে আসি, যেহেতু আপনারা প্রথম ক্লাসটা করতে চাচ্ছেন, সো আমরা প্রথম ক্লাসটা শুরু করব। আচ্ছা, তার আগে একটু বিষয় জেনে নিই যে আপনাদের এই কোর্সটা, আপনারা মডিউলটা আমরা দেখলেন, আপনারা এখানে আপনাদের কোনো মতামত বা কোনো আহ, আহ, বিষয় আছে কিনা জানানোর, যে এটা হলে ভালো হতো বা এরকম কিছু? আচ্ছা, আহ, একটু রেসপন্স করলে আমার মনে হয় ভালো হয়, যে হ্যাঁ না যতটুকুই বলে। জি ভাই, আর্নিং এর জন্য যা যা প্রয়োজন তা করলেই মনে হয় ভালো হয়। আর্নিং, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই, ওটা তো আমরা যাবো আস্তে আস্তে। আচ্ছা, ওকে, তো আমরা প্রথমে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লেটে জয়েন করছি, আমার একটা জানাজা ছিল, আমার একটা ওই বড় ভাই ইন্তেকাল হয়েছে না, ঠিক আছে, আমি এসে ফোন করে বলছিলাম। জি জি, ওকে। আচ্ছা, সমস্যা নেই, আপনি লেট প্রবলেম নেই। আমরা হচ্ছে রেকর্ড তো আছেই, আপনি পেয়ে যাবেন, জি আমি সমস্যা নেই। ঠিক আছে, দেখবো, অসুবিধা নেই। জি জি, ওকে। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো আছে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ঠিক আছে বিষয় মিস ইনশাআল্লাহ। করে গিয়েছি, সেটা হচ্ছে যে শুরুতেই বলবো, খেয়াল নেই আপনারা, যেহেতু এখানে আমরা একটা গ্রুপে আছি, তো এই গ্রুপে পোস্ট করার মতো কিন্তু কোনো সুযোগ নেই, আমরা কিন্তু পোস্ট করতে পারবো না। আহ সেজন্য আপনারা যদি মনে করেন যে একটা মেসেঞ্জার গ্রুপ করবেন, আপনারা সবাই থাকলেন ওখানে, জাস্ট নিজেদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় আলোচনা করলেন, এরকম যদি চান, তো একটা গ্রুপ আপনারা খুলতে পারেন, তবে সেটা আপনাদের নিজ দায়িত্বে যে কোনো একজনের খুলতে হবে। ঠিক আছে, খুলে সবাইকে একটু অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিতে হবে বলতে সবাই আপনার সঙ্গে যোগাযোগ করবে, জাস্ট অ্যাড করে দিবেন। এখন এটা দরকার আছে কিনা এবং কেউ করবেন কিনা, তাই জাস্ট একজন একটু বলেন, মেসেঞ্জার গ্রুপের কোনো প্রয়োজন আছে কিনা? জি, করলে ভালো হয়। হ্যাঁ, গ্রুপ তো অনেক ভালো, মানে সবাই ডিসকাস করলাম, এটা তো ভালো। অনেক ভালো হয় যদি কেউ খোলে। আচ্ছা আচ্ছা, এখন কেউ কেউ একজনের একটু দায়িত্ব নিতে হবে, কেউ একজনের একটু দায়িত্ব নিতে হবে, কেউ কি করবেন কিনা, যে কোনো একজন একটু, মানে আমি ওইটা তো আসলে করার সময় পাবো না, আপনাদের করতে হবে একটু। জি, আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, এমবি আরিফ হোসেন রাজু ভাই, আচ্ছা আপনি করে আমাকে একটু অ্যাড করে অ্যাডমিন করে দিবেন, আর আপনার প্রোফাইল লিংকটা আমাকে একটু শেয়ার করে দিবেন আমার মেসেঞ্জারে। আমি যেখান থেকে আইডি, আপনারা লিংক পেয়েছেন আজকের, ওই আইডিতে মেসেজে জাস্ট আপনার প্রোফাইল লিংকটা আমাকে একটু শেয়ার করে দিবেন,
ব্যাস, আমি তাহলে আপনার লিঙ্কটা আমাদের গ্রুপে পোস্ট করে দেবো। আপনারা যারা আছেন সবাই ওনাকে জাস্ট মেসেজ করলেই হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট বা কিছুই দিতে হবে না, জাস্ট মেসেজ করলেই হবে। মেসেজ করে আপনি ওখানে মেসেজে লিখে দিলেন যে আপনি অ্যাড করেন মেসেঞ্জারে, বা আপনি ব্যাচ নাম্বারটা লিখেন। আর আমাকে যদি কেউ মেসেজ দেন আমিও অ্যাড করতে পারবো, তবে আমাকে মেসেজ দিলে আপনার ব্যাচ নাম্বারটা অবশ্যই লিখতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আপনি কোন ব্যাচের। ঠিক আছে? জি, ওকে। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তো আমাদের প্রথম যে টপিকস আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এবং হোয়াট ইজ আউটসোর্সিং। এখন যেহেতু আমরা এই ফিল্ডে আসছি, কেউ নতুন, কেউ হয়তো বা আগে কিছুটা জানি, কেউ পুরনো আছেন, তো যে যেমনই আছি সমস্যা নেই। আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে কি জানি, মানে আমাদের কতটুকু ধারণা আছে সেটা। ভুল হলে সমস্যা নেই, বা আমরা যে যতটুকু জানি যে শেয়ার করি, আমি একটু আইডিয়া নিই। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। বলবো। জি জি, অবশ্যই। ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফিল্ড যে জায়গায় মানে বৈদেশিক অনেক বিভিন্ন রকম কাজ থাকে। তারা অ্যাকচুয়ালি আমাদের মতো ফ্রিল্যান্সার দিয়ে কাজটুকু করিয়ে নেয়, আর যারা কাজটা প্রোভাইড করে জি তারা হলো আউটসোর্সার। তারা হলো অ্যাকচুয়ালি আউটসোর্সার এবং তারা বেসিক্যালি আউটসোর্সিংটা করে। জি জি, হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। তবে একটু কারেকশন আছে, ওটা আমি বলে দেবো, সমস্যা নেই। কথাটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কেউ আছেন কিনা? আইডিয়া আর কারো আছে? আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে এখানে আমরা অনেকে কথা বলতে মনে হয় একটু লজ্জাই পাচ্ছি, যতটুকু মনে হচ্ছে। আসলে দেখেন, এটা কিন্তু আমাদের প্রফেশনাল কোনো ক্লাস না যে আমরা স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে বসে ক্লাস করছি, স্যারের সামনে আছি, ওর কথা বলতে গেলে একটু সমস্যা, কি বলবো, এরকম কিন্তু না। যদিও একটা ক্লাস, ঠিক আছে, ক্লাসের কিছু রুলস, ঠিক আছে, ওই বিষয়টা তার, কিন্তু আমরা কিন্তু সবাই বলতে পারি যে ভাই বোন, বা আপনি যেমনই মনে করেন, এটা সেরকম না। এখানে হচ্ছে আপনার জানার জায়গা, আপনি প্রশ্ন করবেন বা অ্যান্সার, মানে যে কোনো কিছু আহ, মানে বলবেন কথা আপনি ইচ্ছা মতো, সেটা কোনো সমস্যা নেই। এটা আসলে এতটা যদি ওই ক্লাসের মতো এরকম চিন্তা করি যে কি বলবো, এরকম চিন্তা করে যে কথা না বলি, তাহলে কিন্তু আসলে আপনি সমস্যায় পড়বেন। এখানে কথা বলেন, এবং অবশ্যই একটু রেসপন্স করবেন, না হলে হয় কি যে সামনাসামনি বসে থাকা একটা কথা, আর অনলাইনে বসে আমি কথা বলতেছি, আপনারা যদি রেসপন্স না করেন তো মনে হবে জানি আমি একাই কথা বলতেছি, অথবা আমার কথা কারোর পছন্দ হচ্ছে না, এরকম একটা বিষয়। এখন এইটা যদি আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে কিন্তু আসলে সমস্যা। এই জন্য দয়া করে সবাই একটু রেসপন্স করবেন, হ্যাঁ না যতটুকুই হোক, যাই বলেন, অন্তত মাইক্রোফোনটা অন করে একটু সাহায্য দিবেন যে হ্যাঁ ঠিক আছে আছি। ঠিক আছে, ওকে। যাই হোক, আমি একটু বলি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা কি। ফ্রিল্যান্সিং এ ভাইয়া যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, তবে আমাদের আসলে কি ধারণা একটা জায়গায় একটু ভুল, যে এটা শুধুমাত্র বৈদেশিক বা অনলাইন ভিত্তিক এরকম কিন্তু না। এটা যে কোনো ফিল্ডেই হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, অফলাইন বলেন অনলাইন বলেন, এবং এখানে নির্দিষ্ট কোনো আপনার এরিয়া নেই যেটা বাইরের বা আমাদের দেশেরই হতে হবে বা বাইরের হতে হবে বা এই মুখ জায়গার এরকম কিছুই নেই। ফ্রিল্যান্সিং বলতে আমরা এক কথায় যেটা বুঝি, মুক্ত পেশা বা স্বাধীন পেশা। ঠিক আছে, আমরা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্যক্তি বিশেষের অধীনে কাজ না করে আমরা যে কাজটা স্বাধীনভাবে করতে পারি সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিংটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মানে আসলে এটার কেন এত গন্ডি নেই, বা অনলাইনই বা কেন বলবো না। কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু আহ, কম বেশি টিউশনি করিয়েছি, মানে বাসায় গিয়ে স্টুডেন্ট পড়ানো, যেটা এটা করিয়েছি, বা আমার বাসায় হয়তো অনেক টিচার আসেন কাউকে পড়ানোর জন্য, এটা আমরা দেখেছি। এই যে পেশাটা, এই পেশাটাকেও কিন্তু ফ্রিল্যান্সিং বলা হয়। কেন বলা হয়? সে কিন্তু যেখানেই পড়াতে যাক না কেন, সে কিন্তু তার অধীনে কাজ করে না, সে তার নিজের স্বাধীনতায় সে কাজটা করে। এখানে একটা বিষয় কথা প্রশ্ন আসতে পারে, সে তো টাইম মতো আসতে হয়, তাকে তো একটা টাইম ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ, টাইমটা ফ্রিল্যান্সিং করতে গেলে, আপনি যে কোনো মার্কেট প্লেসে করতে গেলেও আপনাকে টাইমটা ঠিক রাখতে হবে। দেখেন, আপনি যদি একটা কোম্পানির ওনারও হন, একটা কোম্পানির মালিক, একটা কোম্পানির মালিক মানে কি, যে কোম্পানির কোনো কর্মচারী আপনাকে কিছুই বলতে পারবে না, আপনি অফিসে আসলেন কি গেলেন, বা আপনি কি করলেন না করলেন, কোম্পানি মানে কি করতেছেন, কেউ কিন্তু প্রশ্ন করার মতো অধিকার বা ক্ষমতা কারণ নেই, যদি আপনি না দেন কাউকে বা সেরকম। তাহলে আপনি একটা কোম্পানিতে আপনি ইচ্ছা মতো যেতে পারেন, ইচ্ছা মতো আসতে পারেন, কিন্তু তারপর তা আপনি মানে কি, এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো যাচ্ছেন আসছেন, তার মানে কি, তাও কিন্তু আপনি স্বাধীন, আপনি কারোর অধীনে নেই, বরং আপনার অধীনে অনেকে আছেন কিন্তু আপনি কারোর অধীনে নেই। সো আপনার কাজের যে বিষয়টা, এটা কিন্তু ফ্রিল্যান্সিং মতো। ঠিক আছে, কিন্তু একটা বিষয় আছে,
এখানে আপনিও যদি টাইম মেনটেন না করেন, আপনি যদি অফিস ঠিকভাবে না আসেন, তাহলে আপনার এই কোম্পানিটা বন্ধ হতে খুব বেশি দিন সময় লাগবে না। আমি কি ভুল বললাম? জি না স্যার। ঠিক আছে। জি না না। ভাইয়া ঠিক। অবশ্যই জি। যে কোনো কাজের ক্ষেত্রে টাইম বা কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে, সেটা ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন, বা আপনি যেটাই বলেন না কেন, সব জায়গায় কিছু রুলস অবশ্যই মানতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো টিউশনির ওইটাও কিন্তু আপনার একটা ফ্রিল্যান্সিং। আবার আমি যদি বলি যে আপনার একটা কোম্পানি আছে, এই উদাহরণের মাধ্যমে আমরা আউটসোর্সিংটা কি সেটাও বুঝে যাব। তো একটা কোম্পানিতে আপনার একটা দেখা যাচ্ছে কোম্পানি আছে, তার মানে একটা নামও আছে কোম্পানির, এবং সাথে একটা লোগো আছে। ধরেন একটা লোগো দরকার আপনার, এখন লোগোটা আপনার তৈরি করা হয়নি, বা আপনি কোম্পানিতে বিভিন্ন সময় মাসে একবার দুইবার বিভিন্ন ধরনের প্রোগ্রামে আপনার প্রোগ্রাম করতে হয়, এবং সেই প্রোগ্রামে দেখা যাচ্ছে একটা ব্যানার তৈরি করতে হয়। তো এই ব্যানার বা লোগো বা যেটাই বলেন, এগুলো আমরা কি নিজে নিজে তৈরি করি আপনার অফিসে? হ্যাঁ, অফিস যদি ওই ধরনের কাজ করে সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু আপনার অফিস যদি অন্য কোনো কিছু কাজ করে, দেখা যাচ্ছে এই রিলেটেড না, লোগো ডিজাইন করা বা ব্যানার তৈরি করা এই রিলেটেড না, অন্য তো এগুলো আমরা তৈরি করতে হলে কি করি? বাইরে একটা কোনো দোকান বা বাইরে যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে করিয়ে নিই, তাই না? এই কাজটাই তো করি। কারণ এই একটা ব্যানার মাসে একবার বা বছরে একবার তৈরি করার জন্য কিন্তু আমি একজন কর্মচারী একটা ব্যানার আপনার যে প্রিন্ট করার যে মেশিন, এটা কিনে নিয়ে কিন্তু বসে থাকবো না। অবশ্যই একবার তৈরি করার জন্য আমি বাইরে থেকে করব, তো এই কাজটা কি করে আমরা বাইরে থেকে করিয়ে নিই। আপনি যে কাজটা বাইরে থেকে করাচ্ছেন, এটাকেই বলা হয় আউটসোর্সিং। মানে আপনার কাজের যে মাধ্যমটা সেটা আপনি আপনার এরিয়ার বাইরে থেকে আপনি নিচ্ছেন, মানে আপনার অফিসের বাইরে বা আপনার যেখানে আপনার মেইন কাজ হচ্ছে তার বাইরে থেকে আপনি নিচ্ছেন, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এই সাহায্যটা নিচ্ছেন। ওকে, এটাকে বলা হয় আউটসোর্সিং। আর আপনি হচ্ছেন একজন আউটসোর্সার, কারণ আপনি হচ্ছে একজন কাজ দিচ্ছেন, আপনি একজন সোর্স। ঠিক আছে, আপনি সোর্সটা দিচ্ছেন। ওকে, আর যে মানুষটা আপনার এই কাজটা করছে, যে প্রতিষ্ঠান বা যারা এই কাজটা করছে, তাদেরকে বলা হয়, তারা হচ্ছে তাদের যে কাজের ধরনটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ঠিক আছে, এখন এটা আরেকটু বলি, সেটা হচ্ছে ধরেন আপনাদের আমরা বা আপনি একটা বাড়ি করবেন, একটা দুইতলা একটা বাড়ি করবেন। সো এই বাড়িটা করার জন্য অবশ্যই আপনার যে ভিত করতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ আছে, যে কাজগুলো কিন্তু আপনি এবং আপনার পরিবারের লোকজন কিন্তু কেউ করেন না। এই কাজটা আমরা কি করি, যারা হচ্ছে বাড়ি তৈরি করে, যে মিস্ত্রি আছে বা যারা এই কাজ করে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কাজটা করায়। এই মানুষগুলা কি আপনার অধীনে কাজ করে? সব সময় কি আপনার অধীনে থাকবে? থাকবে না। এই মানুষগুলোর কাজ শেষ হয়ে গেলে কিন্তু চলে যাবে, এবং তাদের কাজ শেষ, তো আপনি কে তাও চেনার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ রাস্তায় দেখা হলে স্যার কেমন আছেন, এতটুকু শেষ, এর বেছে না। আপনি যদি তারপরে আপনি তাকে যদি কোনো আদেশ করেন বা কোনো কিছু, মানে অধীনে থাকলে আমরা যে বিষয়টা করি এরকম করেন, তো সে আপনার কথা শুনবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ শুনতেও পারে, কারণ দেখা যাচ্ছে যে আপনাকে সম্মান করে শুনলো, এটা পর অন্য বিষয়। শুনবে না, কারণ সে আপনার অধীনে কাজ করেনি, তার কাজ শেষ, সে আপনার এখন অধীনে নেই, সে স্বাধীন, সে মুক্ত। ঠিক আছে, তো এটাকেও কিন্তু ফ্রিল্যান্সিং বলা হয়। সে মুক্তভাবেই করছে, কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি বিশেষের অধীনে কাজ করছে না। আর আপনি হচ্ছে একজন আউটসোর্সার এই বিষয়, এই ক্ষেত্রেও আপনার যে কাজের ধরনটা, কারণ আপনার কাজের সোর্সটা আপনি বাইরে থেকে নিচ্ছেন। আশা করি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়েছে। এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। যেহেতু ডাটা এন্ট্রি করবো, ডাটা এন্ট্রি সম্পর্কে তো অবশ্যই একটু আমাদের ধারণা থাকা দরকার। জি, কাউসার আলম ভাই কিছু বলতে চাচ্ছেন কিনা? আপনি যদিও হাই লিখেছেন, মাইক্রোফোন অন করতে পারেন, সমস্যা নেই যদি কিছু বলতে চান। আচ্ছা, না, কিছু বলবো না। জি জি, ওকে, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি হচ্ছে, আমরা এক কথায় বলতে পারি যে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন যখন অফলাইন থেকে বা আমাদের কোনো জায়গায় আছে সেখান থেকে নিয়ে আমরা যখন আমাদের ডিভাইসে বা আমাদের ডেটাবেসে যখন আমরা এন্ট্রি করি বা ইনপুট করি, ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন হতে পারে কিবোর্ড, স্ক্যানার বা ভয়েসের যে ডিভাইস আছে, ভয়েসের মাধ্যমে আমরা ডেটা এন্ট্রি করি, সেটাকেই বলা হয় ডেটা এন্ট্রি বা যে কোনো ইনফরমেশন। ঠিক আছে, ডেটা কি? ডেটা হচ্ছে আপনার ইনফরমেশনকে বলা হয়। তো ইনফরমেশন আমরা যখন বিভিন্ন ইনফরমেশন যখন এন্ট্রি করি বা সংরক্ষণ করার উদ্দেশ্যে, ঠিক আছে, আমাদের ডেটাবেজে অথবা আমাদের ডিভাইসে সংরক্ষণ করার উদ্দেশ্যে যখন আমরা এন্ট্রি করি, সেটাকেই বলা হয় ডেটা এন্ট্রি। ঠিক আছে, ইনপুট করাকে। এখন ডেটা এন্ট্রি বিভিন্ন সেক্টর আছে, আমরা মোটামুটি কয়েকটা সেক্টর সম্পর্কে জানবো।
এরপরে আরো অনেক সেক্টর আছে যেগুলো সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো সেই সেক্টর নিয়ে আমাদের কথা হবে। তো ডেটা এন্ট্রি সম্পর্কে যদি আরেকটু বলি, যে আমরা একটা সময় আপনার এখনো আছে বিভিন্ন জায়গায়, কিন্তু সিমের যে বিষয়টা, ধরেন আমরা যে সিম ব্যবহার করি, ফোন তো সবাই ব্যবহার করি, ফোনের সিম, এই সিমের ক্ষেত্রে আজ থেকে 5-7 বছর আগে, হয়তো বা তারও আগে, এক্সাক্ট টাইম মনে নেই, তো ওই সময় আমাদের কিন্তু এখন যেভাবে রেজিস্ট্রেশন করা হয় সিমটা, ওইভাবে রেজিস্ট্রেশন হতো না। ওই সময় রেজিস্ট্রেশন হতো কেমন? রেজিস্ট্রেশন হতো আপনি যখনই একটা সিম কেনার জন্য অফিসে যেতেন, তখন একটা কি দিত, একটা ফর্ম দিত, কাগজের একটা ফর্ম দিত। এই ফর্মটা কমপ্লিট করে আমরা যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো কমপ্লিট করে আমরা সিমটা নিয়ে আসতাম, তাই না? এরকমই তো ছিল মনে হয়। অথবা এখন দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু আপনি একটা, যেমন ধরেন ইউনিভার্সিটিতে অনেকেই পড়ছেন, ইউনিভার্সিটিতে কিন্তু প্রথমে যাওয়ার পরে কিন্তু আপনি অনলাইনে ফর্ম পূরণ করেন না, আপনাকে সরাসরি একটা ফর্ম দেয়, দেওয়ার পরে ফর্মটা আপনি কমপ্লিট করে আপনার যেগুলো ডকুমেন্টস দেওয়ার দিয়ে আপনি কমপ্লিট করে চলে আসেন। পরে যখন ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিট হলেন, হওয়ার পরে আপনি যে কোনো একটা কাজের জন্য আপনি অফিসে গিয়ে বললেন যে ধরেন আপনার কি আছে, যে আপনার সেমিস্টার বা আপনার ইউনিভার্সিটিতে ফি দিতে হবে, তো আপনি জানেন না কত কি দিতে হবে, আপনার কত আছে সেটা জানেন না, আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে স্যার এটা আমার জানা দরকার ছিল, কিভাবে? এখন সে আপনার ইনফরমেশন, যখন আপনাকে জিজ্ঞেস করে আইডি নাম্বার কি, জানার পরে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি সব ইনফরমেশন সে তার কম্পিউটার দেখে বলতেছে। তো এইটা আপনি দিয়েছেন কিন্তু কাগজে, হ্যাঁ, যদিও অ্যামাউন্টটা তাদের কাছে থাকবে অন্য, কিন্তু আপনার ওখানে দেখা যাচ্ছে যে এমনও ইনফরমেশন থাকবে যেটা আপনি ফর্মেই দিয়েছেন, এর বাইরে অন্য কোনো জায়গায় দেননি, যেমন বাবার নাম, মার নাম, বা আপনার ঠিকানা, আপনার নিজের নাম, এগুলো তো আর আপনি তাদের ডিভাইসে সেভ করে দেননি, আপনি একটা ফর্ম কাগজে লিখে দিয়ে এসেছেন। এটা তাদের ডিভাইসে কিভাবে গেলে? এটা কি একা একা চলে গেছে? না, এটা কি করেছে, যে কোনো একজন ডাটা এন্ট্রি অপারেটর অথবা যারা এই কাজগুলো করে, তারা ওই ইনফরমেশনটাকে তাদের ডাটাবেসে সংরক্ষণ করেছে, যাতে পরবর্তীতে তারা খুব সহজেই খুঁজে পায়, কারণ কাগজ একটা সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, বা এটা হারিয়ে যেতে পারে বা প্রবলেম হতে পারে, এই জন্য এটা তাদের ডাটাবেসে সংরক্ষণ করেছে। এই যে সংরক্ষণ করা হয়েছে এটাকেই বলা হয় ডেটা এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এখন ডেটা এন্ট্রি আরো কিছু সেক্টর আছে, যে সেক্টরটা হচ্ছে আপনার ডেটা কালেকশন, যেটা আমরা দেখেছি আমাদের একটা ক্লাসে আছে, এই যে এখানেই, এই যে ডেটা স্ক্র্যাপিং বা ডেটা কালেকশন যেটাকে আমরা বলে থাকি, তো এটা সম্পর্কে আমরা দেখবো। এরপরে হচ্ছে ইমেইল মার্কেটিং আছে, লিঙ্কডইন ইমেইল কালেকশন আছে, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি আছে, তারপর হচ্ছে ডকুমেন্ট কনভার্সন আছে, ঠিক আছে। আপনার তারপর হচ্ছে অডিও ট্রান্সক্রিপশন আছে, মানে অডিও থাকবে, সেটা শুনে শুনে আপনাকে ট্রান্সক্রিপ্ট করে দিতে হবে, ঠিক আছে, ওয়ার্ডে অথবা এক্সেলে এটাকে চেঞ্জ করে দিতে হবে, তাই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি আছে, সেকেন্ডারি ডাটা এন্ট্রি আছে। প্রাইমারি ডাটা এন্ট্রিটা হচ্ছে যে ডেটা কালেকশনের যে কাজটা আছে, এরকম আপনি একটা ওয়েবসাইট থেকে ডেটা কালেকশন করলেন, ধরেন আপনাকে বলা হলো যে এখানে আমাদের একজন ডাক্তার ভাই আছে, সো আমার মনে হয় সেও ভালো বুঝবেন, আমি একটু কমই বুঝি এই বিষয়ে, ভুল হলে বলবেন। যে দেখা যাচ্ছে যে আহ, আমি একজন বায়ার আপনাকে বলবে যে আমাকে ইউএস এর লোকেশন থেকে 1,000 বা 2,000 ডাক্তারদের একটা লিস্ট বের করে দাও, তাদের ইনফরমেশন দরকার। তো ইনফরমেশন বলতে কি দরকার, দেখা যাচ্ছে ফোন নাম্বার বা ইমেইল হতে পারে বা ওয়েবসাইট হতে পারে বা তার নাম, এরকম কিছু ইনফরমেশন সেটা বলে দিবে, বললো। তো আপনাকে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলেনি যে কোন ক্যাটাগরি ডাক্তারদের তার লাগবে, সে কিন্তু শুধু ডাক্তার বলেছে। তো আপনি কিন্তু সবারই নিবেন, এখানে অনেক ক্যাটাগরি ডাক্তার থাকতে পারে। এখন প্রথম অবস্থায় আপনি যে ডাক্তারদের লিস্ট আপনি করলেন, করে আপনার যে একটা ফাইলে আপনি রাখছেন, রেখে তাকে দিলেন, এটা হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি। আর সেকেন্ডারি ডাটা এন্ট্রি কি? সেকেন্ডারি ডাটা এন্ট্রি হচ্ছে ওই যে প্রথম যে ডেটা আপনি কালেক্ট করেছেন, ওখান থেকে সে হয়তো আপনাকে বলতে পারে যে যারা মেডিসিনের ডাক্তার আছে বা যারা নিউরোলজিস্ট আছে, তাদের ইনফরমেশনটা আলাদা করে বের করে দাও, ঠিক আছে, এটা বলতে পারে। তখন আপনি কি করবেন, ওই ডেটার ভিতর থেকে আপনি আবার আলাদা করে তাদের বা যার ডেটা চাইছে তাদের ডাটা আপনি বের করে দিলেন। ওকে, এটাকে বলা হয় সেকেন্ডারি ডাটা এন্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। তো ডেটা এন্ট্রি আরো কিছু সেক্টর আছে, সেগুলোর বিষয় নিয়ে আস্তে আস্তে আরো জানতে পারবো, সো আমরা এই বিষয়ে যাব না। সো আশা করি আপনার ডেটা এন্ট্রি সম্পর্কে বুঝতে পেরেছেন, হয়তো আরো কনসেপ্ট ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো আমরা এখন চলে যাব সরাসরি এমএস ওয়ার্ডে। তো তার আগে মামুন হাসান ভাই, আপনি রাইজ হ্যান্ড দিয়েছেন, কখন দিয়েছেন খেয়াল করিনি, তবে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা, মামুন হাসান ভাই? আচ্ছা,
জি ভাই, কিছু বলবেন কিনা? আচ্ছা, তো আমরা মাইক্রোসফট অফিসে চলে যাব। যেটা আপনারা আশা করছি সবাই মাইক্রোসফট অফিস ইনস্টল করেছেন। কে কোন ভার্সন ব্যবহার করছেন সেটা যদি একটু বলতেন। আমি হচ্ছে 2007 ব্যবহার করব, বা আপনাদের কাছে আছে কিনা ইনস্টল করা, যদি না থাকে সেটাও বলেন। জি, 2007 আমার আছে। 2007 আছে। আচ্ছা, ইস্তিয়াক আহমেদ ভাই হচ্ছে 10, মুসা মুজাফফর ভাই হচ্ছে 10। ওকে, আমারও 10 ভাইয়া। ওকে, সমস্যা নেই। 10, 13, 16 যে যেটাই ব্যবহার করেন একই অপশন। জাস্ট আপনাদের আপগ্রেড হওয়ার কারণে হয়তো আপনারা তো অপশন বেশি পাবেন, এটা নিয়ে সমস্যা নেই। বাট কোথায় কি আছে, আমি যদিও 10টা আসলে ভাবে ব্যবহার করা হয়নি, 13টা করেছি এবং 16টাও করেছি। তো 10-এর সমস্যা নেই, আমি সেটা বলে দিতে পারবো কোথায় কি আছে মোটামুটি। আর না পারলেও সেটা আপনি স্ক্রিনশট দিলে আমি দেখাই দিতে পারবো যে অপশন কোথায় আছে। কারণ প্রত্যেকটা আপগ্রেডে হচ্ছে একটু এলোমেলো আছে। এলোমেলো বলতে হচ্ছে যে দেখা যাচ্ছে কোন ভার্সনের অপশন আছে আপনার শুরুতে, একটা অপশন শুরুতে আছে, ওই অপশনটা দেখা যাচ্ছে অন্য ভার্সনে শেষের দিকে আছে, ঠিক আছে, রিবনের শেষের দিকে আছে, বা কোনোটা ভিতরের দিকে আছে, আবার কোনোটায় কিছু নেই, এরকম কিছু সমস্যা আছে। তো ওগুলো আসলে ব্যবহার না করলে সবসময় তো আসলে মনে থাকে না, তবে যতটুকু মনে থাকবে বা যতটুকু পারবো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আর যদি আপনি কাজ করার সময় খুঁজে না পান, তাহলে সেটা আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে, যে এখানে আমি খুঁজে পাচ্ছি না এই অপশনটা, আপনি দেখাইছিলেন, তো আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি সেটা আপনাকে বলে দিলাম যে এটা এখানে আছে, ঠিক আছে। তবে আমি 2007টা ব্যবহার করব, কারণ আহ, বেশি ব্যবহার করলে সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। ওকে, আমরা 2007-এর যে অফিসটা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি। আপনার যার যেটা আছে সেটা আপনি ওপেন করে নিতে পারেন, অথবা পরেও কাজ করতে পারেন, সমস্যা নেই। তো অফিস ওপেন করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার কিবোর্ডের যে উইন্ডো কিটা আছে, অল্টার এবং কন্ট্রোলের মাঝে, এটা চেপে ধরে আর যে বাটনটা আছে এটা প্রেস করবেন, করলে রান মেনু আসবে। আসলে এখান থেকে আপনি লিখবেন উইন ওয়ার্ড, ঠিক আছে, উইন ওয়ার্ড আমার লেখা আছে, আপনি লিখে নেবেন, আমি যেহেতু ব্যবহার করি বারবার। সো উইন ওয়ার্ড লিখে ইন্টার প্রেস করবেন। জি, আমি প্রফেশনাল ব্যবহার করি, 2007-এর প্রফেশনাল, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন। একেবারে লাইসেন্স সহ সবকিছু আছে, যদিও 2007-এ সবারই মনে হয় লাইসেন্স আছে, ওটা সবাই পায়। আচ্ছা, তো এখানে উইন ওয়ার্ড লিখে আপনি ইন্টার প্রেস করবেন, অথবা এখান থেকে ওকে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি ওকে দিয়ে দিলাম, দিলে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেল, ঠিক আছে, এই যে ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে আরো কয়েকভাবে ওপেন করতে পারি। আপনি আপনার যে ডেস্কটপের উপর রাইট ক্লিক করে আপনি যদি নিউতে যান, এই যে নিউ, নিউ থেকে আপনি নিচে আসলে দেখেন এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ওকে, এটা ক্লিক করলেও আপনি, এই যে ক্লিক করলাম, দেখেন এই যে ফাইল চলে আসছে, আপনি জাস্ট ওপেন করে নিলে ওপেন হবে, যেহেতু আমার অলরেডি ওপেন আছে, সো ওপেন হবে। ওকে, এরপর হচ্ছে আপনি এই সার্চ অপশনে এমএস ওয়ার্ড লিখে সার্চ দিলেই হবে। ওকে, দুঃখিত, একটা ফোন আসছিল। আচ্ছা,
সো আমরা এখান থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারি। ওকে, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আপনি যেভাবেই হোক পুরো লিখে সার্চ দেন বা যেভাবে সার্চ দিলে আসে সেভাবেই দেন, সমস্যা নেই। ওকে, তো আমাদের যেহেতু এখান থেকে আমরা ওপেন করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে সমস্যা হলে একটু বলবেন। আচ্ছা, আমাদের পুরো টোটালটার একটু পরিচয় একটু নিয়ে নিই। টোটাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটাকে আমরা বলা হয়, আমরা বলি ডকুমেন্ট, ঠিক আছে। পুরো টোটালটাকে ডকুমেন্ট বলি। এবং এর পরে যেটা আছে এই পাশে একেবারে, আচ্ছা আমি একটু বক্স করে দেখাই। আচ্ছা, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন একেবারে বাম পাশে একদম কর্নার উপরে, এটাকে বলা হয় অফিস বাটন। আর আপনারা অফিস বাটনটা পাবেন না যারা 2007-এর উপরের ভার্সন গুলো ব্যবহার করেন, 10, 13, 16, 19 যেটাই করেন, অফিস বাটন নেই। আপনাদের ওখানে আছে ফাইল, ঠিক আছে। হোমের আগে ফাইল নামে অপশন আছে, তো ফাইলের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন। এরপরে হচ্ছে এর পাশে দেখেন ছোট করে একটা কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু টুলস কুইক অ্যাক্সেস করতে পারি এখান থেকে। এরপরে এর নিচে যেটা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেনু বার। এবং আপনার এর পরে যেটা আছে, এরপরে প্রত্যেকটা অপশনের জন্য আপনি পাবেন, এখানে পাবেন হচ্ছে রিবন। এখন একটা বিষয় আছে যে বর্তমানে আপডেটে অধিকাংশ মানুষ আপনার এই মেনু বার এবং রিবন এই দুইটা একসঙ্গেই রিবন বলে, মানে এটাকে আলাদা আর মেনু বার বলে না। আগে 2010-এর আগে যে ভার্সন গুলো সব জায়গায় মেনু বার বলা হতো, এখন হচ্ছে এটা একটু পরিবর্তন, মানে অনেকে বলে না এখন। আমি জাস্ট আলাদা করে বলে দিলাম, আপনারা যদি বলতে চান বলতে পারেন, বা যদি দেখেন যে রিবন বলতেছে তো আপনি রিবন বলেন। বাট এখানে কাউকে আসলে বাধা দেওয়ার কিছু নেই, মানে বাধা অনেকে আমরা আছি না যে ভুল বলে ফেললে মনে করি যেটা ভুল, আসলে এটা ভুল না, যে যেটা বলবে বলুক, সমস্যা নেই। আচ্ছা, তানভীর আহমেদ ভাই কিছু বলবেন কিনা? আপনার কার্সরটা একটু চেঞ্জ করলে ভালো হয়, মানে ভালো করে স্পষ্ট দেখা যায় না যেগুলো আচ্ছা আচ্ছা, আমি সিম্বলটা আর কি। বুঝতে পেরেছি। আমি কার্সারটা নেক্সট ক্লাসের আগে চেঞ্জ করে নিব, ঠিক আছে। আমার কার্সার পয়েন্টটা বড়ই ছিল, এই নতুন করে উইন্ডোজ দেওয়ার কারণে ওটা ডিলিট হয়ে গিয়েছে, পরে আর ঠিক করা হয়নি। আমি ঠিক করে নিব। থ্যাংক ইউ ভাই। আজকে একটু কষ্ট করে দেখেন, ভিডিও তো দিয়ে দিব, দেখলে বুঝবে, আমি নেক্সট দিন ঠিক করে নিব। আচ্ছা, এরপরে নিচে যেটা আছে, আমরা এই যে সাদা যে পেজটা দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই জানি যে এটাকে আমরা বলে থাকি পেজ, বা আমরা ওয়ার্কিং এরিয়াও বলতে পারি। এরপরে আমরা ডান পাশে, সরি বাম পাশে যদি একটু খেয়াল করি, এখানে দেখেন একটা স্কেল আছে এবং উপরেও একটা আছে, এই যে উপরে, এটাকে আমরা বলে থাকি রোলার, ঠিক আছে, এটাকে রোলার বলে থাকি। এরপরে ডান পাশে যে অপশনটা আছে এটাকে আমরা স্ক্রল বার বলি। আর নিচে যে অপশনটুকু আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখেন পেজ অন অফ অন, এটা ছোট হয়তো বা বুঝতে পারছেন না, এখানে এটাকে বলা হয় স্ট্যাটাস বার, কারণ আমরা এখানে একটা পেজে কি অবস্থায় আছে পেজ, সেই অবস্থানটা আমরা জানতে পারি এটার মাধ্যমে। এর পাশে এই সাইডে আছে আপনার এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, এই অপশন গুলো। তো মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের পরিচয়, এরপরে আমরা অন্য কাজে যাব, এতটুকু জানলেই হবে আমাদের। ওকে, তো আমরা শুরু করব অফিস বাটন দিয়ে। আমরা অফিসে ক্লিক করে দিলাম, দিলে প্রথমে যেটা আছে দেখেন এখানে আছে নিউ। আপনার যদি নতুন ডকুমেন্টস দরকার হয়, এগুলো আমি একটু দ্রুতই বলে যাচ্ছি কারণ এটা অনেকের জানার মধ্যে, এই জন্য দ্রুত বলে যাচ্ছি। আপনার যদি প্রশ্ন থাকে সাথে সাথে করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো যদি নিউ কোনো ডকুমেন্ট দরকার হয় তাহলে আপনি এখান থেকে নিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে দিয়ে ক্রিয়েট দিলে দেখেন নতুন একটা, এবং ডকুমেন্টের নাম্বারও আপনি দেখতে পাচ্ছেন এখানে। এখানে এটা হচ্ছে অন, এটা হচ্ছে 2। ওকে, এটা শর্টকাট হচ্ছে Ctrl+N, ঠিক আছে। আমি শর্টকাটের কোনো লিস্ট বা কিছু দিচ্ছি না, আমি যখন যে কাজটা করব সেই শর্টকাটটা বলে দিব। হ্যাঁ, আপনারা একটু নোট করে নেবেন, সেক্ষেত্রে হবে কি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা বারবার করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। কারণ লিস্ট দিলে এটা আমরা একবারে হয় মুখস্থ করে বসে থাকি, আর না হলে ওইটা দেখা হয় না, ওটা ফেলে রেখে দিই। এই জন্য আমি কোনো লিস্ট দিচ্ছি না, লিস্ট আপনি এমনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে, সমস্যা নেই। কিন্তু কাজের সঙ্গে করাটা সব থেকে ভালো। ওকে, এটা হচ্ছে শর্টকাট। আপনি যদি Ctrl+N প্রেস করেন তাহলে
আপনার এখানে নতুন ডকুমেন্ট চলে আসবে। দেখেন কন্ট্রোল প্লাস এন দিচ্ছে, এই যে দেখেন নিউ ডকুমেন্ট চলে আসছে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে ওপেন। ওপেন কি? ওপেন হচ্ছে যে আপনার পুরনো কোনো ফাইলে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই ওপেন থেকে সেই ফাইলটা ওপেন করে নেবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার ডিভাইসে একটা ফাইল আগে থেকে সেভ করা আছে, আপনি নতুন একটা মাইক্রোসফট অফিসের একটা ডকুমেন্ট অন করে নিয়েছেন, ওপেন করেছেন, এখন আপনি চাচ্ছেন এখানে কাজ করবেন না, আপনার তো আগে একটা ফাইলে কাজ করা আছে, তাহলে কি করবেন? এই ওপেনে আসবেন, আসার পর এখানে ক্লিক করে আপনার যে ফাইলটা যেখানে আছে, ধরেন এই ফাইলটা আমার দরকার, আমি সিলেক্ট করে ওপেন দিলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমি ওপেন করছি না। তো আপনারা এখান থেকে পুরোনো ফাইলে ওপেন করে কাজ করতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও, ঠিক আছে। ওকে, কন্ট্রোল প্লাস ও। এরপরে হচ্ছে যে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ অ্যাজ। এখন সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা প্রথম যদি কোনো ফাইল সেভ করতে যাই, তখন আমাদের সেভ অ্যাজটাই ব্যবহার করতে হবে, তখন সেভ ব্যবহার করলে হবে না। ব্যবহার করলে হবে না বলতে ভুল, ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার করলে আলটিমেটলি আপনার ওই মানে ঘুরে সেই সেভ অ্যাজেই আপনার আসতে হবে, ঠিক আছে। প্রথমবার আপনি যদি ফাইল সেভ করতে যান, তখন আপনার সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি যদি পরবর্তীতে কখনো আপনার ফাইলের ফরম্যাট চেঞ্জ করতে হবে, বা লোকেশন চেঞ্জ করবেন, বা ফাইল নেম চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রেও আপনি যদি ব্যবহার করেন, তখন আপনার সেভ অ্যাজটাই ব্যবহার করতে হবে। তাহলে সেভ আমরা কখন ব্যবহার করব? সেভ ব্যবহার করব তখন, বিষয়টা হচ্ছে আসলে আমাদের মাইক্রোসফট অফিসে একটা সিস্টেম হচ্ছে যে আপনি যখন একটা অক্ষর যদি লেখেন, তাহলে সেটাও আপনাকে সেভ করতে হবে। আপনি যদি একটা অক্ষরও যদি লেখেন, তাহলে আপনাকে সেটা সেভ করতে হবে, তাই না? আপনারা যারা কাজ করেছেন তারা জানেন যে একটা আপনি অ্যালফাবেটে যদি এখানে লেখেন বা যে কোনো কিছু একটা স্পেস দেন, সেটাও আপনাকে সেভ করতে হবে। সেভ না করলে আপনি এখান থেকে এটা পরবর্তী যদি কেটে দেন, সেভ না করেই, বা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে যদি এটা অফ হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওপেন করার পরে দেখা যাচ্ছে এটা আর পাওয়া যায় না। তবে আবার একটা বিষয় আছে এখানে, যে বর্তমানে আসলে একটু এটা আপডেট হয়েছে হওয়ার কারণে, যে ওপেন করার সঙ্গে সঙ্গে আবার এটা কিছু কাজ আবার পাওয়া যায়, ঠিক আছে, অল্প সময়ের জন্য থাকে, সেটা আবার আপনাকে সিলেক্ট করে সেভ করতে হবে, ঠিক আছে। ওটা পাশে দেখা যায়, এটা একটা অপশন আছে, আমি একদিনই পেয়েছি ওটা, এর আগে আসলে কখনো ওইভাবে খেয়াল করিনি। তো আপনারা যখন কাজ করে, যদি আপনাদের সামনে আসে যে রিকভার করার অপশন যদি আসে, তাহলে রিকভার করতে পারবেন, ঠিক আছে। সবসময় থাকে না, আবার মাঝে মাঝে পাওয়া যায়। যাই হোক, ওই অপশনে যাব না, যেহেতু এটা পার্মানেন্ট সলিউশন না। তো আমাদের মেইন সিস্টেম হচ্ছে এখানে সেভ করতে হবে। তো আমাদের এই যে একটা অক্ষর লিখলেই যে সেভ করার বিষয়টা, এই সেভ করার জন্য আমরা সেভ ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে আমি কেন প্রথমবার সেভ করার জন্য আমাদের সেভ অ্যাজই দরকার। এখন আমি এখান থেকে সেভে ক্লিক করি। হ্যাঁ, আমি আপনাদের সামনে আমার এই ফাইলটা সেভ করা নেই, আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স এখানে আসছে। দেখেন এখানে কি লেখা আছে উপরে? সেভ অ্যাজই কিন্তু লেখা, শুধু সেভ কিন্তু এখানে লেখা নেই, সেভ অ্যাজ লেখা। তার মানে প্রথমবার আমার যদি কাজ করতে হয়, অবশ্যই আমাকে সেভ অ্যাজটাই ব্যবহার করতে হবে। ওকে, তো আমি এখানে একটু সেভ করে নিই। এরপরে আমি যদি এখানে একটা অক্ষর লিখি, এই যে লিখি, তাহলে আমাকে সেভ করতে হবে এই সেভ অপশন দিয়ে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এস। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, এটা আসলে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না, তারপরে একটু জানা দরকার। প্রিন্টে ক্লিক করি। আপনি যদি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্ট করে নেবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি, ঠিক আছে। এটা প্রেস করলে আপনার এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে এরপরে প্রিন্ট করতে হবে। প্রথমে হচ্ছে আপনি কোন প্রিন্টার ব্যবহার করবেন, সেই বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু প্রিন্টার নেই, সো সিলেক্ট করার কোনো অপশন এখানে পাচ্ছি না। যদি এখানে আমার কিছু ডিফল্ট ভাবে এখানে দেখাচ্ছে যে কিভাবে কি করব, ঠিক আছে। তো এটা আপনি সিলেক্ট করে নেবেন কোন ধরনের প্রিন্ট করবেন। এরপরে নিচে আসে পেজ রেঞ্জ, এখানে এসে দেখেন অল একটা অপশন সিলেক্ট করা আছে। অল যদি থাকে, তাহলে কি হবে, আপনার যতগুলো পেজ থাকবে সবগুলোই হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। এরপর আছে কারেন্ট পেজ, যেটা আছে
কারেন্ট পেজ যদি দেন তাহলে কি হবে, আপনি যে পেজে থাকা অবস্থায় প্রিন্ট ওপেন করেছেন সেই পেজটাই শুধুমাত্র প্রিন্ট হবে। এরপর হচ্ছে পেজেস নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করে আপনি এখানে কাস্টম করে নিতে পারবেন। আপনার এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আপনি কিভাবে লিখবেন। যদি এরকম হয় যে 1 3 5 7 এভাবে করে আপনি প্রিন্ট করবেন, তাহলে এখানে 1 দেওয়ার পরে কমা দিবেন, এরপরে 3 দিবেন, কমা দিবেন, 5 দিবেন, এভাবে। ঠিক আছে, মানে একটা থেকে আরেকটা যে অনেক দূরত্বে প্রিন্ট করতে হয়, যেমন একটা না করে আমরা 1 নম্বর করলাম আর 20 নম্বর পেজটা প্রিন্ট করবো এরকম, তাহলে 1 কমা দিয়ে এরপরে 20 এরকম। আর যদি এমন হয় যে 1 থেকে 10 পর্যন্ত একটানা প্রিন্ট করবেন, তাহলে আপনি 1 দিয়ে হাইপেন দিয়ে এরপরে 10 লিখে দিবেন, তাহলে কি হবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে নিচে দেখেন P1S1, একটা এক্সাম্পল হিসেবে আপনাদের হয়তো বা আসতে পারে, ওখানে দেওয়া আছে দেখেন। এটার মানে হচ্ছে আমাদের পেজগুলা এখানে সেকশন ভাগ করা যায়। ঠিক আছে, সেকশন ভাগ করলে তখন পেজ নাম্বারটা আপনার আলাদা হয়ে যায়। ঠিক আছে, প্রথম সেকশনের 1 থেকে শুরু হবে, আবার দ্বিতীয় সেকশন করলে সেখান থেকে আবার 1 থেকে শুরু হয়। তো সেই ক্ষেত্রে তখন আপনি যখন প্রিন্ট করবেন, যদি সেকশন থাকে তাহলে আপনি সেই অনুযায়ী এখানে লিখতে হয়। যে দেখা যাচ্ছে যে আপনি 2 নম্বর সেকশনের 3 নম্বর পেজটা আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনি কি লিখবেন, লিখবেন হচ্ছে P3S2। তার মানে পি দ্বারা পেজ বোঝানো হয়, এস দ্বারা সেকশন বোঝানো হয়। ঠিক আছে, পেজ 3 সেকশন 2, মানে 2 নম্বর সেকশনের 3 নম্বর পেজটা আমি প্রিন্ট করব। ওকে, তো এইভাবে দিয়ে আপনি এখানে পেজ সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে কপিস, এক একটা আপনার পেজের কতগুলো কপি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কপি সিলেক্ট করে দিবেন। দিয়ে এখান থেকে আপনি এখানে এক একটা শীটে কতগুলো পেজ থাকবে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। 1 পেজ, 2 পেজ, 4 পেজ, এরকম ভাবে আপনি দিতে পারেন। তো দিয়ে ওকে দিয়ে দিলে আপনার এটা প্রিন্ট হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো আমাদের ফাইলে মোটামুটি সবকিছু কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা করব, পরবর্তী অপশনে চলে আসি। এখানে আমরা যেটা দেখবো এবার ফরম্যাটিং বা হোম। ঠিক আছে, হোম বলতে হোমের মধ্যে যে অপশনগুলো আছে সবগুলোই হচ্ছে ফরম্যাটিং এর কাজে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা ফরম্যাটিং হোমে আসি, আসার পর প্রথমে যেটা আছে দেখেন পেস্ট। ওকে, এই যে পেস্ট। এখন কপি কাট পেস্ট এটা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু আমি কপি কাট পেস্ট এগুলো দেখাচ্ছি না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেস্টের নিচে একটা যে ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেন। ক্লিক করার পর একটু নিচে দেখেন পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে। পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট বা কোনো ফাইল থেকে যখন কোনো কিছু কপি করি, আপনারা করে দেখবেন, যদি আগে থেকে না করা থাকে তাহলে এটা প্র্যাকটিস করবেন, করে দেখবেন। যখন কপি করি তো আমরা এটা মনে করি, অনেকে মনে করি যে টেক্সট কপি করছি তো শুধুমাত্র টেক্সট আসবে, কিন্তু এরকমটা হয় না। আমরা যখন কপি করি ওই টেক্সটের মধ্যে যদি কোনো ফরম্যাটিং অ্যাপ্লাই করা থাকে, যেমন বোল্ড করা আছে বা অ্যালাইনমেন্ট করা আছে, অথবা আপনার দেখা যাচ্ছে ফন্ট স্টাইল আছে, তারপরে হচ্ছে আর কি হতে পারে, ইটালিক করা আছে, মানে বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করা বা কালার দেওয়া আছে, এগুলো যদি থাকে আপনি ওইটা যদি কপি করে নিয়ে আসেন তাহলে শুধুমাত্র টেক্সট আসে না, ওই টেক্সটের সঙ্গে ওই ফরম্যাটিংও চলে আসে। আমি আপনাকে যদি দেখাই একটু, এটা আমাদের ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমি কপি করতে চাচ্ছি। কপি, এখন দেখেন আমি এটা যদি সরাসরি পেস্ট করি, আমার কার্সর পয়েন্ট দেখেন এখানেই আছে, কিন্তু আমি যদি পেস্ট করি দেখেন আমার এটা আলটিমেটলি আমার এটা কি হচ্ছে, অ্যালাইনমেন্ট সহ চলে আসতেছে, কারণ আমি যেখান থেকে কপি করেছি ওখানে অ্যালাইনমেন্ট করা ছিল। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করা ছিল এবং দেখেন কালার আছে। তো মোটামুটি এই লেখাটা আমরা এভাবে চাচ্ছি না, আমরা শুধুমাত্র টেক্সট চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন এটা পেস্ট করার আগে তাহলে আমাদের কি যেটা করতে হবে দেখেন, কপি করে আসার পরে পেস্ট সরাসরি ভাবে না করে আপনি করবেন কি, এই পেস্ট স্পেশালি ক্লিক করবেন। ওকে, ক্লিক করে এই যে দেখেন এইচটিএমএল ফরম্যাট চেক করা আছে, আপনি এখান থেকে উপরে যেটা আছে আনফরম্যাটেড টেক্সট এটা সিলেক্ট করবেন, করে ওকে দিয়ে দিবেন। দিলে দেখেন অ্যালাইনমেন্টটা নেই,
এখন শুধুমাত্র এখানে ফন্টটা বড় হাতে দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে আপনার এখানে লোয়ার কেস বা এটা আপার কেস করা আছে, তাই এই কিছু কিছু ফরম্যাট যায় না। যেমন আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে যে আপনার যদি এই যে হাইলাইটস কালার যেটা, এটা যদি অ্যাপ্লাই করা থাকে এটাও যায় না। এটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তো আমরা এইভাবে করে কোনো জায়গা থেকে যদি লেখা কপি করে পেস্ট করার সময় পেস্ট স্পেশাল ব্যবহার করে এটা করতে পারি। আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পেস্ট স্পেশালের শর্টকাট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি ফন্ট মেনুতে। ওকে, আমরা ফন্টে আসি। ফন্টে আসার পর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। আমি কিছু ডেমো টেক্সট নিয়ে নিই একটু। ওকে, দেখেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। ঠিক আছে, ফন্ট স্টাইল যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে লেখা সিলেক্ট করে নিতে হবে, যতটুকু আপনি চেঞ্জ করবেন সিলেক্ট করে এরপরে এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল আছে, দেখেন আপনি বুঝতে পারছেন কিনা বিভিন্ন। আমার কাছে এগুলো হচ্ছে আমার ডিফল্ট ভাবে যে স্টাইল গুলো আছে সেগুলো, আমার আলাদা করে ইনস্টল করা ফন্ট গুলো এখন নেই। ওই যে বললাম যে উইন্ডোজ দিয়েছিলাম, যে কারণে হচ্ছে আমি এগুলো ডিলিট হয়ে গিয়েছে। দেখেন আমি ফন্ট স্টাইল চেঞ্জ করছি। ওকে, এই যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন ফন্টের বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা বাংলায় লিখি তাদের জন্য বাংলায় দুই ধরনের ফন্ট হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে এনএসআই কোড, মানে দুইটা কোডের ফন্ট হয়। যারা ডেভেলপ করে তারা দুইটা কোড দিয়ে ডেভেলপ করে। তো একটা হচ্ছে ইউনিকোড, একটা হচ্ছে এনএসআই কোড। এখন এনএসআই কোড যেটা আছে সেটা আপনার ইন্টারনেটের মাধ্যমে সাপোর্ট করে না, ইন্টারনেটের কোনো জায়গায় আপনি দিলে সাপোর্ট করবে না। যেমন আপনারা যদি কেউ বাংলা লিখে থাকে তাহলে সুতনি এমজে বলে যে ফন্টটা আছে, আমার কাছে নেই এখন, ওই ফন্টটা আপনারা লিখবেন। লেখার পরে অবশ্য সুতনি এমজের এখন আবার আপনার ইউনিকোডটাও বের হয়েছে, কিন্তু আপনি যদি এনএসআই নর্মালি লেখেন তাহলে আপনি বুঝবেন ওই লেখাটা বাংলায় ধরেন যে কোনো কিছু লিখে আপনি ইন্টারনেটের যে কোনো এক জায়গায় দিবেন, দেখা যাচ্ছে আপনার ব্রাউজার ওপেন করেও যদি দেন তাও হবে। আপনি ওখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওইটা আর বাংলা থাকবে না, ওইটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ বলতে এলোমেলো ইংলিশ যেভাবে, কারণ আসলে বাংলা ফন্ট তো আপনার ইংলিশ থেকে কনভার্ট হয়ে আসে, তো সেজন্য আপনার ওটা ইংলিশে চেঞ্জ হয়ে যায়। এর কারণ কারণ হচ্ছে এএনএসআই কোড ইন্টারনেটের কোনো মাধ্যমে সাপোর্ট করে না। ঠিক আছে, কিন্তু ইউনিকোডটা সব জায়গায় সাপোর্ট করে। এই জন্য আপনার বাংলা ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি সেটা জেনে নিতে পারেন যে কোনটা ইউনিকোড কোনটা এএনএসআই কোড। ফন্ট রিলেটেড আমাদের কিছু একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিব ক্লাস শেষ করে। ওই গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন, ওখানে সব ডাটা এন্ট্রি যারা শিখে বা ছিল আমাদের সাথে তারা সবাই এখানে আছে, তাদের প্রবলেম বা সমস্যা অসুবিধা যে কোনো যা ওখানে বলে থাকি। পাশাপাশি আমাদের যদি কোনো ভিডিও আপডেট আসে সেগুলো ওখানে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তো ওখান থেকে আপনারা এই ফন্ট সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়ে নিতে পারবেন। এটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমার এখানে বাংলা লেখার যে টুলস গুলো এগুলো ইনস্টল করা নেই। আচ্ছা, তো ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করলাম। এরপরে হচ্ছে যেটা আছে ফন্ট সাইজ। আপনি যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চান তাহলে যেটা করতে হবে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এই যে দেখেন এখানে ফন্ট সাইজ আছে, এখান থেকে আপনার যেটা ইচ্ছে আপনি সেটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে, শর্টকাট একটু লিখে দিই।
আচ্ছা, এই দুইটা হচ্ছে ফন্ট ছোট এবং বড় করার শর্টকাট। প্রথম যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা ফন্ট সাইজ ছোট করতে পারি। দেখেন কন্ট্রোল প্লাস, আমি এটা দিয়ে ছোট করে দেখাচ্ছি। এই যে দেখেন ছোট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এর নিচের যেটা আছে সেটা দিয়ে আমরা বড় করতে পারি। দেখেন এই যে বড় করছি, ঠিক আছে। ওকে, এই দুইটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, এর পাশে দেখেন আরেকটা অপশন আছে, গ্রো ফন্ট, আর একটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। এটার কাজও ফন্ট ছোট বড় করা, ঠিক আছে। এটা দিয়ে আপনি ফন্ট ছোট বড় করতে পারেন। এই দেখেন আমি এটা মার্ক করে নিলাম, এখানে গ্রো যদি দিই তাহলে দেখেন বড় হচ্ছে, শ্রিঙ্ক দিলে দেখেন ছোট হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা নিচে আসি। নিচে আসার পর দেখেন এখানে আমি মার্ক করে নিই। অবশ্য ফন্টের এখানে যে ফরম্যাটিং আছে এটা করার জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরিয়া, ঠিক আছে। আচ্ছা, তো মার্ক করার পরে দেখেন এখান থেকে প্রথমে আছে বোল্ড। আপনি যদি লেখা একটু মোটা করতে চান তাহলে এখান থেকে বোল্ড ব্যবহার করবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস বি। দেখেন আমি এটা ব্যবহার করছি, ওকে দিলাম, ক্লিক করলে দেখেন এটা মোটা হয়ে গিয়েছে। আবার ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। অবশ্যই আপনি এটা বোল্ড করবেন। এখন এখান থেকে যদি মার্ক চলে যায় এটাকে আবার মার্ক করে নিতে হবে, মার্ক করে না নিলে কিন্তু এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, বোল্ড করলাম। এরপর আপনি যদি চান যে এটা ইটালিক মানে একটু বাঁকানো হবে তাহলে আপনি এই ইটালিকটা ব্যবহার করবেন। দেখেন একটু বাঁকানো লেখা, ঠিক আছে, ইটালিকটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে যদি চান আন্ডারলাইন ব্যবহার করবেন তাহলে এখানে ইউ যেটা আছে এখানে ক্লিক করলে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে। আরেকটা বিষয় আছে, আন্ডারলাইন কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা যেমন দেখেন কোনো জায়গায় দেখা যাচ্ছে পরীক্ষার খাতায় লিখতাম, আমরা একটা পয়েন্ট লিখে ওটা একটু ডিজাইন করতাম, মানে হয়তো একটা আন্ডারলাইন দিতাম, অথবা দেখা যাচ্ছে ঢেউ ঢেউ করে একটু ডিজাইন করতাম। এগুলো কিন্তু এখানেও করা যায়। এখানে আপনি এই আন্ডারলাইনের পাশে দেখেন একটা ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি এই স্টাইল গুলো এখানে চেঞ্জ করবেন। দেখেন ডাবল আন্ডারলাইন আছে, ড্যাশ আছে, তারপর সেই যে ঢেউ ঢেউ যেটা এটাও আছে। তো এটা সিলেক্ট করে আপনি যদি চান এটা একটা কালার দিবেন সেটাও কিন্তু দিতে পারেন, এই যে আন্ডারলাইন কালার, ঠিক আছে। এখান থেকে আপনি কালার দিলে এই যে কালার অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আমি অ্যাপ্লাই করছি না, আপনি মোর আন্ডারলাইনে গেলে আরো আন্ডারলাইন পেয়ে যাবেন এখান থেকে। ওকে, তো আমি আন্ডারলাইনটা অফ করে দিচ্ছি। তো এই তিনটা শর্টকাট একটু লিখে দিই যদি আপনাদের প্রয়োজন হয়। ওকে, এটা হচ্ছে বোল্ড, কন্ট্রোল প্লাস বি। এটা হচ্ছে ইটালিক, কন্ট্রোল প্লাস আই। এবং নিচের এটা কন্ট্রোল প্লাস ইউ, এটা হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি স্ট্রাইক থ্রো। আপনি যদি কোনো লেখাকে কেটে দিতে চান তাহলে স্ট্রাইক থ্রোটা ব্যবহার করতে পারেন। আমরা যেমন একটা ভুল হলে খাতায় সরাসরি মুছতে পারি না, তো কি করি, অফিসে হলে তো আমরা ফ্লুইড ব্যবহার করি, কিন্তু নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে একটা দাগ দিয়ে কেটে দিই। এখানেও সেটা করার সুযোগ আছে যদি আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, সিলেক্ট করে এরপরে যে স্ট্রাইক থ্রো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে এটা স্ট্রাইক থ্রো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আবার অফ করতে হলে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে ক্লিক করলে অফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এটা শর্টকাটটা একটু লিখে দিই। এই দুটো হচ্ছে শর্টকাট। ওকে, তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কখন ব্যবহার করা হয়? সুপারস্ক্রিপ্ট হচ্ছে স্কয়ার পজিশনে যদি আমরা কিছু লিখতে চাই, একটা অ্যালফাবেট বা একটা ক্যারেক্টারে যে কোনো সুপারস্ক্রিপ্ট পজিশনে লিখবো, মানে আপনার স্কয়ার পজিশনে, তাহলে আমরা সুপারস্ক্রিপ্টটা ব্যবহার করি। আর যদি সেই ক্যারেক্টার নিচের দিকে লিখতে চাই, মানে আমরা যেটা আছে দেখবেন যে আপনার কেমিস্ট্রিতে বা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রেও হয় এরকম, যে একই ভ্যালু দুইটা যদি থাকে, বা কেমিস্ট্রিতে যে পর্যায় সারণী আছে ওখানে আপনার মূল সংখ্যাটা লেখা হয় এরকম নিচে। তো যদি আপনি লিখতে চান তাহলে দেখা যাচ্ছে যেটা করতে হয় যে নিচের পজিশনে আমরা লিখে থাকি, বা একই ধরনের ভ্যালু হলে আমরা যেটাকে পার্থক্য করি না, যেরকম ধরেন সময় দুইটা আছে তো লিখলাম যে T1 T2, এরকম ভাবে আমরা পার্থক্য করি, কারণ সময় তো টি দ্বারাই প্রকাশ করে, আপনারা হয়তো জানেন। তো সেই T1 T2 এইটা, এই 1 2 কোথায় ব্যবহার করা হয়? ওই টির নিচের দিকে, ঠিক স্কয়ার পজিশনের বিপরীতে। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব? এটা করার জন্য যেটা করব, আমরা এ লিখে নিলাম, নিয়ে প্রথমে আমরা সাবস্ক্রিপ্টটা ব্যবহার করি। এটা শর্টকাট কি, কন্ট্রোল প্লাস সমান সমান, ঠিক আছে। দিলে দেখেন আমার কার্সর পয়েন্টটা
নিচে চলে আসছে, এই যে দেখেন নরমাল, এই যে দেখেন সাবস্ক্রিপ্টটা ওপেন হয়ে গেছে, আমি শর্টকাট ব্যবহার করেছি। ওকে, আমি এখন যদি এখানে 2 লিখি, দেখেন পজিশনটা পজিশনটা নিচে চলে আসছে। ওকে, এটা যদি আপনি আবার স্বাভাবিক করতে চান, তাহলে এখান থেকে এই যে সাবস্ক্রিপ্টটা ক্লিক করলে আবার দেখেন নরমাল হয়ে গেছে, অথবা আপনি যে শর্টকাটটা ব্যবহার করেছেন ওটাই আবার ব্যবহার করলে আপনার এটা নরমাল হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি সুপার স্ক্রিপ্টটা। সুপার স্ক্রিপ্টের জন্য দেখেন আমাদের শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস দিলে দেখেন আমার কার্সর পয়েন্ট উপরে চলে গেছে। এবার আমি যদি 2 দিই বা 1 বা যেটাই দেন আপনি, এই উপরেই লেখাটা হবে। ঠিক আছে, আবার যদি নরমাল করতে চান তাহলে এখানে ক্লিক করেন, দেখেন নরমাল হয়ে গেছে, এই যে দেখেন নরমাল লেখা হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে এখানে আমি একটা টেকনিক দেখাই, অনেক জায়গায় আপনারা দেখবেন যে আপনার রাউন্ড শেপের মধ্যে সি এবং আর দেওয়া থাকে। একটা হচ্ছে কপিরাইটের জন্য ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে কোম্পানি রেজিস্টার্ড কিনা সেটার জন্য সাইন হিসেবে ব্যবহার করা হয় আর। ওকে, তো সেই ক্ষেত্রে এই রাউন্ড শেপটা আমরা সিম্বল থেকে পেয়ে যাব, এটা ঠিক আছে, কিন্তু আপনি চাইলে নিজে থেকে এখানে লিখতে মানে নিজের মতো করে লিখে নিতে পারেন সিম্বল ছাড়াই। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যে কোনো লেখার পরে আপনি যদি এটা দিতে চান, এটা শুধুমাত্র আর এবং সি তেই হবে, অন্য কিছুতে হবে না। তো যেটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে আর অথবা সি যেটাই দেন না কেন, আর লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে দেখেন আর একটা রাউন্ড শেপের মধ্যে চলে গেছে, এবং এটা অটোমেটিক সুপার স্ক্রিপ্ট পজিশনে চলে গেছে। ঠিক আছে, কারণ এটা সুপার স্ক্রিপ্ট পজিশনে থাকে, এই যে। ঠিক আছে, আর যদি সি দিতে চাই তাহলে যেটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখেন সিটা রাউন্ড শেপ হয়ে গেছে। ঠিক আছে, এটাও যদি সুপার স্ক্রিপ্টে নিতে হয়, জাস্ট এটাকে সিলেক্ট করে যে এখান থেকে আপনি সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন, দেখেন সুপার স্ক্রিপ্টে চলে গেছে। ঠিক আছে, ওকে, তো এইভাবে আপনি এটা কিন্তু লিখতে পারেন, ফার্স্ট ব্র্যাকেট সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা, এরপরে আসি হাইলাইটস কালার। আপনি যদি এখান থেকে দেখেন হাইলাইটস কালার যদি ব্যবহার করতে চান, আচ্ছা আরেকটা আছে কেস, আপনি যদি কেস চেঞ্জ করতে চান তাহলে এভাবে মার্ক করে নেবেন, মার্ক করে এই যে কেসের পাশে দেখেন একটা অপশন আছে, লোয়ার কেস দিলে ছোট হাতের এখন আছে, আপার কেস যদি দিই তাহলে সব বড় হাতের। এরপরে হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আরেকটা হচ্ছে টগল কেস, এটা যদি দেন তাহলে কি হবে, উল্টাটা, মানে প্রথম অক্ষরটা ছোট হাতের, পরের গুলো সব বড় হাতের, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে হাইলাইটস কালার যদি ব্যবহার করতে চান তাহলে যেটা করতে হবে, এটাকে মার্ক করে নেবেন, মার্ক করে এই যে হাইলাইটস কালার, এখান থেকে যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনি যদি ফন্ট কালার চেঞ্জ করতে চান তাহলে এরকম মার্ক করবেন, মার্ক করে পাশেই অপশন আছে দেখেন ফন্ট কালার, এখান থেকে সিলেক্ট করে আপনি যে কোনো কালার বেছে, অথবা মোর কালার থেকেও কিন্তু আপনি কালার বেছে নিতে পারবেন। এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে, কাস্টম আছে, কাস্টমে অনেক কালার আছে, আপনি এখান থেকে কালার বেছে নিতে পারবেন। ওকে, আচ্ছা, আমি এখানে একটা কালার দিয়ে দিই, এই যে এই কালারটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সব অপশনে আমাদের শেষ হলো, একটা অপশন বাকি আছে উপরে, দেখেন এখানে একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং এর কাজটাকে, কাজ হচ্ছে এখানে যত ধরনের ফরম্যাট ব্যবহার করা হয়েছে সবকিছু আপনি ক্লিয়ার করে দিয়ে একেবারে নর্মাল অবস্থায় নিয়ে আসবেন। তবে সব অপশন ক্লিয়ার হবে, কিন্তু একটা অপশন ক্লিয়ার হবে না। দেখেন আমি অল সিলেক্ট করে দিচ্ছি, দেখেন সব সিলেক্টেড এখানে। ঠিক আছে, সিলেক্ট করে আমি এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিলে দেখেন সব ফরম্যাটিং চলে গেছে, কিন্তু একটা ফরম্যাটিং এখান থেকে যায়নি। কোনটা? এই যে হাইলাইটস কালারটা, আমি আপনাদেরকে বলেছিলাম যে হাইলাইটস কালারটা কিন্তু যায় না। ঠিক আছে, এই যে হাইলাইট কালারটা, এটা যেতে হলে রিমুভ করতে হলে যেটা করতে হবে, হাইলাইট কালারে আবার যাবেন, গিয়ে এখান থেকে নো কালার অপশনটা দিয়ে দিলে এই কালারটা চলে যাবে। ওকে, এরপর আমরা পরবর্তী অপশনে চলে আসি। এখানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লিস্ট। আপনি যদি লিস্ট আকারে কিছু লিখতে চান তাহলে এখান থেকে লিস্ট ব্যবহার করবেন। এখানে দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে আপনার বুলেট লিস্ট, একটা হচ্ছে নাম্বার লিস্ট। প্রথমে বুলেট লিস্টে দেখি, বুলেট লিস্টে দেখেন অনেক ধরনের বুলেট আছে। আপনি এইগুলোর বাইরে যদি অন্য কোনো বুলেট নিয়ে আসতে চান তাহলে এখান থেকে যেটা করবেন, ডিফাইন নিউ বুলেট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা ডায়লগ বক্স আসছে, এখান থেকে আপনি সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সিম্বল থেকে যে কোনো কিছুই আপনি বেছে নিতে পারবেন। ঠিক আছে, তো স্পেশালি ভালো ভালো যে সিম্বল গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনি পাবেন যেখানে, আমি ওটা লিখে দিচ্ছি একটু পরে। ওকে, ওয়েবডিংস, উইংডিংস এবং আইকমন, আইকমনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আপনার সিম্বল আছে। আমি এখান থেকে একটা বেছে নিই, কোনটা বেছে নিতে পারি, ধরেন এইটা নিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওকে।
দিয়ে দিলে এখানে দেখেন একটা প্রিভিউ দেখতে পাচ্ছে যে আমার এটা কেমন আসছে, আমি দেখলাম, দেখে এখান থেকে ওকে করে দিই। এটা কোথায় আসছে, এখানেই চলে আসছে, যাই হোক। ওকে, হ্যাঁ আমার লিস্টটা এখানে চলে আসছে। এখন আমি যদি লিখি এ বি সি ডি, লিখলাম, লেখার পর দেখেন অটোমেটিক আমার এই লিস্টটা মানে আসতেছে। আপনার যদি লিস্ট বন্ধ করতে হয় তাহলে যেটা করবেন, ইন্টার 2বার প্রেস করবেন, অথবা আপনি যদি ভুলে একবারও প্রেস করে থাকেন আপনি আরেকবার প্রেস করলেই চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট আকারে। আপনি যদি আবার লিস্ট শুরু করতে চান, জাস্ট কার্সর পয়েন্টটা এখানে নিয়ে আসেন, এসে একবার ইন্টার দিলে দেখেন লিস্ট আবার শুরু হচ্ছে। ঠিক একই ভাবে আপনি যদি নাম্বার লিস্ট করতে চান তাহলে এখানে নাম্বার লিস্ট আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি যে স্টাইল দরকার আপনি সেই স্টাইলটা বেছে নেবেন। এটা নিলাম, নিয়ে যে লেখেন, দেখেন এইভাবে আপনার নাম্বার লিস্টটাও আসতে থাকবে। ওকে, তো লিস্ট আকারে যদি লেখার কিছু প্রয়োজন হয় এখান থেকে লিস্টটা বেছে নেবেন, এবং লিস্টের বিভিন্ন স্টাইল আছে আপনি এখান থেকে নেবেন, এবং চেঞ্জেস লিস্ট লেভেল আছে, তারপরে হচ্ছে এগুলো আপনারা একটু দেখবেন। ঠিক আছে, এগুলো বিস্তারিত আমি আর যাচ্ছি না। এরপর আমরা নিচে আসি, আসার পরে দেখেন অ্যালাইনমেন্ট অপশন আছে। অ্যালাইনমেন্ট অপশন থেকে আপনি যদি অ্যালাইনমেন্ট করতে চান সেটা করতে পারবেন। অ্যালাইনমেন্টের শর্টকাট গুলো একটু লিখে দিই। ওকে, এই চারটা হচ্ছে অ্যালাইনমেন্টের, এই চারটা অ্যালাইনমেন্টের প্রথমটা হচ্ছে কন্ট্রোল এল, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এই যেটা এখন আছে, এই যে দেখেন কন্ট্রোল এল, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট। ওকে, এর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই, এই যে কন্ট্রোল প্লাস ই সেন্টার। এরপরে যেটা আছে কন্ট্রোল প্লাস আর, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট রাইট। ওকে, আর এই যেটা আছে কন্ট্রোল প্লাস জি, যে এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট জাস্টিফাই। এখন জাস্টিফাইটা বোঝাতে হলে আমাকে একটু এখানে আসতে হবে। দেখেন, এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আছে লেফট অ্যালাইনমেন্টে, আমার লেফট সাইডে দেখেন খুব সুন্দরভাবে সাজানো আছে লেখাটা, প্রত্যেকটা লাইন একই জায়গা থেকে শুরু হয়েছে। আমি যদি এটা রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে দেখেন বাম পাশে, সরি ডান পাশে দেখেন, মানে রাইট সাইডে দেখেন খুব সুন্দরভাবে সাজানো শেষ হয়েছে। আমি এটা দেখাই, এই যে দেখেন খুব একই জায়গায় শেষ হয়েছে, তাই না? এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আর যদি সেন্টার দিই তাহলে দেখেন যে শুরুটাও যেমন শেষটাও সেরকম। ঠিক আছে, একেবারে মাঝখান বরাবর লেখাটা আছে, মাঝ বরাবর। এটা যেখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে সেই স্থানে, এটা যেখানে শুরু হয়েছে শেষ হয়েছে সেইখানে, একই। এখন এই হচ্ছে তিনটা অ্যালাইনমেন্ট আমরা বুঝলাম, বা সেন্টার কি সেটা জাস্টিফাই দিলে কি হবে, দেখেন দুই সাইডই একেবারে সমান, এলোমেলো নেই, এটা হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে, আচ্ছা, অ্যালাইনমেন্টটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা চলে যাব লাইন স্পেসিং এবং ইনডেন্ট। ইনডেন্ট এবং লাইন স্পেসিংটা কি, লাইন ইনডেন্ট আগে দেখাই, ইনডেন্ট নিচে আসি। ওকে, ইনডেন্টটা হচ্ছে যে একবার যদি আমরা ইনক্রিজ ইনডেন্ট দিই তাহলে যেটা আমরা ট্যাব প্রেস করি, ধরেন এই যে ট্যাব প্রেস করলে আমাদের এতটুকু জায়গা, এই যে এখানে এই যে দাগটা এই পর্যন্ত আমাদের কার্সর পয়েন্টটা সরে আসে এক ট্যাবে। তো ইনডেন্টটাও হচ্ছে এরকম যে একবার প্রেস করলে এক ট্যাব পরিমাণ সামনে চলে আসে, তবে ইনডেন্ট করে নিলে একটা সুবিধা হয়, আর না করলে একটা সমস্যা হয়। সেটা কি, সরি, সমস্যাটা হচ্ছে আমি এখানে ট্যাব প্রেস করে একটু সামনে এগিয়ে নিয়েছি। এখন আমি যখন এখানে এন্টার দিয়েছি আমার কার্সর পয়েন্টটা দেখেন আবার শুরুতে চলে আসছে, আমার আবার ট্যাব দিয়ে সামনে আসতে হবে, আবার লিখতে হবে, এন্টার দিব, আবার দেখেন সামনে চলে আসছে, তার মানে আমার বারবার ট্যাব প্রেস করার প্রয়োজন হচ্ছে। তো আমি যেটা এখান থেকে করব সেটা হচ্ছে বারবার ট্যাব প্রেস না করে এই যে ইনক্রিজ এবং ডিক্রিজ যে অপশনটা আছে
ঠিক আছে, ইন্ডেন্টেড। এখান থেকে আমি ইনক্রিজ করে নেব। ডিক্রিজ মানে কমানো, ইনক্রিজ বাড়ানো। সো অবশ্যই আমরা এখান থেকে ইনক্রিজ করে নেব। ক্লিক করি, এখানে এক ট্যাব পরিমাণ সামনে চলে আসছে। আবার একটা দিতে পারি, এই যে আর একটু সামনে। এখন এখান থেকে যদি আমি লিখি যে কোনো লেখা, অনেক সময় দরকার হবে এরকম, আমি ইন্টার দিলে দেখেন আমার কার্সর পয়েন্ট এখন আর সামনে যাচ্ছে না, আমার এখান থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকেই শুরু হচ্ছে। আমি যত ইচ্ছা আমি এখান থেকে লিখতে পারবো, এই সোজাই লেখা হবে, এলোমেলো হবে না। আবার যদি মনে হয় যে আমার এটা কমাতে হবে, তাহলে আপনি এখান থেকে ডিক্রিজ করে নেন। এই যে দেখেন আমার কার্সর পয়েন্ট আবার শুরুতে চলে আসছে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ইনডেন্ট। আর লাইন স্পেসিংটা কি? লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা। এখানে দেখেন অনেকটা কম আছে, আপনার যদি স্পেসিং বাড়াতে হয় তাহলে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে লাইন স্পেসিংটা 1.15 দেওয়া আছে, আপনি 1.5 দিতে পারেন, 2 দিতে পারেন, 2.5। 2.5 দিচ্ছি, দেখেন অনেকটাই আপনার দূরত্বটা বেড়ে গিয়েছে। আপনি আরো বাড়াতে পারেন, 3 আছে। অথবা আপনি চাইলে লাইন স্পেসিং অপশনে যে এখান থেকে দেখেন এই যে লাইন স্পেসিং আছে, ঠিক আছে, লাইন স্পেসিং এখান থেকে বাড়াতে হবে। এখানে প্রিভিউ দেখতে পারবেন যে কতটা দূরত্বটা বাড়ছে, এই যে দেখেন কমতেছে বাড়তেছে। ছোট থাকার কারণে আপনি এখানে বুঝবেন না দেখে, ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনার এখানে যেরকম লাগবে আপনি এখান থেকে সেভাবে বাড়িয়ে নেবেন। আমি ওকে দিয়ে দেখেন দিয়েছি, দেখেন কতটা বেড়ে গিয়েছে। এইভাবে আপনি লাইন স্পেসিংটা করে নেবেন যদি প্রয়োজন হয়। এটা অনেক সময় দরকার হয়, দেখা যাচ্ছে যে কেউ আপনাকে বলবে যে নির্দিষ্ট ফন্ট সাইজের উপর আপনাকে বলবে একটা পেজে আপনি 25 লাইনের বেশি লিখতে পারবেন না। এখন আপনি লিখতে গিয়ে দেখলেন যে ওই ফন্ট সাইজে 25 লাইন না, ওখানে হয়ে যাচ্ছে 30 লাইন। তা আপনি এখন তাহলে কিভাবে চেঞ্জ করবেন? কারণ পুরো পেজের মধ্যে যদি আপনি 5টা লাইনও লেখেন, সেটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সুন্দরভাবে সাজানো থাকে, তাও দেখতে ভালো লাগবে। কিন্তু আপনি ওই 5 লাইন যদি এক জায়গায় অল্প একটু জায়গার মধ্যে ধরেন, এই যে লেখাটা, ঠিক আছে, আমি একটু ছোট করে দেখাই। এই এতটুকু লেখা আমার এখানে আছে, আমি কিন্তু চাইলে এই পুরো লেখাটাকেই একটা পেজে ধরাতে পারি। চাইলে আমি ছোট করে অল্প একটু জায়গা নিয়ে নিচ্ছি। এখন এভাবেই যদি সেভ করি, দেখতে কিন্তু ভালো লাগবে না, অতটা পরিপাটি মনে হয় না। আমি যদি এটা পুরোটা লাইন স্পেসিং দিয়ে একটু বাড়িয়ে দিয়ে, দেখা যাচ্ছে আর একটু বাড়িয়ে যদি পুরোটা যদি ভরাট করে দিই, মানে উপর থেকে শেষ পর্যন্ত যদি কমপ্লিট করে দিই, তাও কিন্তু দেখতে ভালো লাগবে। এরকম আপনি যদি সামান্য ফাঁকা রেখে দেন, তাহলে সেটা ভালো লাগবে না একটা পেজ কমপ্লিট না করলে। তো আপনি এই লাইন স্পেসিং ব্যবহার করে পেজ কিন্তু আপনি কমপ্লিট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আরো অনেক কাজেই ব্যবহার করা হয়, আমি এটা বললাম। আর বিভিন্ন কাজের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আপনি পেয়ে যাবেন যে কখন দরকার হবে। এরপরে আসি হাইলাইটস কালার। ওকে, সরি, হাইলাইট না, এটা হচ্ছে শেডিং। শেডিং কালার, শেডিং কালারটা হচ্ছে হাইলাইটের মতো, বাট হাইলাইট না। হাইলাইটটা হচ্ছে আপনার জাস্ট টেক্সটের উপরে হাইলাইট করা হয়, ঠিক আছে। আর শেডিংটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। আর হাইলাইট হচ্ছে আপনি নির্দিষ্ট জায়গায় করতে পারবেন। আর শেডিংটা হচ্ছে পুরো একেবারে শুরু থেকে একটা পুরো লাইনেই আপনার কালার আসে। ঠিক আছে, দেখেন আমি এখানে কার্সর পয়েন্ট আছে, আমার কোনো টেক্সট নেই, আমি ক্লিক করলাম করে যে কোনো একটা কালার দিয়ে দেখেন একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আছে। দেখো এখানে শুরু আমার মার্জিন, এই যে দেখেন শুরু শেষ। ঠিক আছে, আমি এর মধ্যে কিন্তু নরমালি লিখতে পারবো, যে নরমালি দেখেন লিখতেছি, এবং এটাকে চাইলে আমি অ্যালাইনমেন্ট করতে পারবো। দেখেন অ্যালাইনমেন্ট করছি, ঠিক আছে, অ্যালাইনমেন্ট করছি। তো আমরা যদি এরকম শেডিং এর প্রয়োজন হয়, তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি। তো শেডিং আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়, তো শেডিংটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। ঠিক আছে, বিশেষ করে টেবিল ডিজাইনের ক্ষেত্রে আমার কিন্তু শেডিং আমরা ব্যবহার করে থাকি। ওকে, এরপরে আছে শর্টিং আছে। এই যে শর্টিং, শর্টিং যদি করতে হয় তাহলে আমি একটু লিস্ট আছে এখানে, এই যে লিস্টে যাই। শর্টিং হচ্ছে এ টু জেড অথবা জেড টু এ, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা, যে এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল অনুযায়ী লেখাটা হবে। আবার যদি চান যে জেড থেকে শুরু হবে লেখা, তাহলে জেড আগে আসবে, এ পরে যাবে। ঠিক আছে, এভাবে এলোমেলো। আচ্ছা, সেটা যদি করতে চাই অবশ্যই এটাকে মার্ক করে নিতে হবে, নিয়ে এই শর্টে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাসেন্ডিং এখন করা আছে, আমি এখানে ডিসেন্ডিং ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিতে হবে। দিলে দেখেন এ একদম নিচে চলে আসছে, আর সিরিয়াল অনুযায়ী এইচটা আগে ছিল তাই আগে চলে আসছে। আমি যদি এটা আবার আগের মতো করতে চাই, তাহলে কি করবো, অ্যাসেন্ডিং ক্লিক করে ওকে দিয়ে দেবো, দিলে দেখেন এ চলে আসছে আগে। এটা হচ্ছে শর্টিং। এরপর হচ্ছে এখানে সর্বশেষ একটা অপশন আছে, এই যে একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে শো অ্যান্ড হাইড দেওয়া আছে। এটা মূলত হচ্ছে যে যেসব জায়গায় আমরা ব্রেক ব্যবহার করি, এই ব্রেকটা যদি আপনি দেখতে চান যে কোথায় কি ব্রেক ব্যবহার করেছে, তাহলে এটা ক্লিক করতে হবে জাস্ট, আমার কোনো ব্রেক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমি লাইন ব্রেক ব্যবহার করেছি। যেখানে আমার ব্রেক শেষ হয়েছে সেখানে এই পয়েন্টটা দেখা যাচ্ছে, যে এখানে ব্রেক দিয়েছি, এখানে এই পয়েন্ট। এটা কিন্তু প্রিন্ট করলে আসে না, আপনি শো করে রাখলে যে প্রিন্টে আসবে তা কিন্তু না, প্রিন্ট করলে এগুলো আসে না। ঠিক আছে, এই দেখেন এই সব জায়গায় আমি ব্রেক ব্যবহার করেছি। ওকে,
আচ্ছা, এখান থেকে যদি দেখেন আমি এখানে যদি কন্ট্রোল ইন্টার দিই, দেখেন আমি এখানে পেজ ব্রেক দিয়েছি, এই যে দেখেন লেখা আছে পেজ ব্রেক, এখান থেকে আমার পেজ ব্রেকটা শুরু হয়েছে। ওকে, এটা যদি প্রয়োজন হয় আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে সর্বশেষ আজকের সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। তো এগুলো থেকে আমি যেটা করবো, রিপ্লেসে ক্লিক করব। ফাইন্ডে হচ্ছে আপনি নির্দিষ্ট কিছু খুঁজে বের করা, রিপ্লেসে আমরা যেটা রিপ্লেসটা আমাদের সব প্রয়োজন। হ্যাঁ, গো টু হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো স্থানে যাওয়া। আমাদের এখানে অনেকগুলো পেজ থাকলে আমি পেজ নাম্বার দিয়ে এখানে এই যে ইন্টার পেজ নাম্বার দিয়ে চাইলে যেতে পারি, বা যদি কোনো লাইন নাম্বার দেওয়া থাকে তাহলে লাইন নাম্বার দিয়ে লাইন নাম্বার দেওয়ার অপশন আছে, ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এরপর হচ্ছে সেকশন দেওয়া থাকলে সেকশন অনুযায়ী আপনার এখানে লিখে সেখান থেকে যাবেন। ওকে, আমরা গো টু দেখবো, আমরা রিপ্লেস দেখবো। রিপ্লেসটা গুরুত্বপূর্ণ, এটা কারণ কি, কারণ রিপ্লেস হচ্ছে বিভিন্ন সময় আপনি যখন অনেক কিছু লেখা থাকবে ওই লেখার মধ্যে থেকে আপনার নির্দিষ্ট কোনো অংশ চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। দেখা যাচ্ছে একটা অংশ না, একই লেখা দেখা যাচ্ছে আপনি কয়েক জায়গায় আপনার নাম লিখেছেন, ওই নামটা পরিবর্তন করে আপনার অন্য নাম দিতে হবে, এটা হয়তো 5 জায়গায় আছে। অথবা আপনি একই শব্দ কয়েক জায়গায় লিখেছেন, তার মধ্যে হয়তো বা একটা টাইপিং মিস্টেক রয়েছে, আপনার পরে মনে পড়েছে বা দেখছিলেন যে ওখানে একটা স্পেলিং ভুল করেছেন, হতেই পারে। এখন এইটা আপনার চেঞ্জ করতে হবে। এখন 20টা বা 30টা পেজ যদি লেখা হয়ে যায়, এর মধ্যে থেকে খুঁজে বের করা মোটামুটি সময় কিন্তু লাগবে, কারণ যতই আপনি লিখে লেখেন না কেন, এক্সাক্ট কোন জায়গায় আছে এটা আপনার কিন্তু ওইভাবে আসলে আপনি বুঝবেন না কতগুলো, কারণ 5টা 7টা থাকা মানে আসলে ওইভাবে মনে থাকে না যে কোথায় কোথায় লিখেছেন। তখন আপনি এই ফাইন্ডার মনে থাকলেও বা এক এক জায়গায় গিয়ে রিপ্লেস করার থেকে আপনি একবারেই এটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা ব্যবহার করে। এখানে প্রথমে আছে দেখেন ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতেছেন। তো আমি এখানে যেটা দিব, কি দেওয়া যায়, এখান থেকে ডি ব্যবহার করি। হ্যাঁ, কয়েক জায়গায় ডি আছে, দেখেন এই যে ডি ব্যবহার করি। তো আমি এখানে ডি দিয়ে দিলাম। আচ্ছা, কি খুঁজতেছি আমি, ডি, আচ্ছা ডি দিব না, দাঁড়ান আমি এখানে কিছু টাইপ করি। এই নামটাই দিব। এই যে কয়েক জায়গায় দিয়েছি। এখন দেখেন এই নামটা আমি এখান থেকে কপি কপি করে নিতে পারি, অথবা এখানে আপনি নর্মালি টাইপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলাম। এখন দেখেন ফাইন্ড নেক্সট দিলে দেখেন এইটা কিন্তু এটা আমি আগে যে মার্ক করেছিলাম সেটা না, এখন যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আমি যদি এখন এটা সিলেক্ট আছে, আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে এইটাই শুধুমাত্র রিপ্লেস হবে। আর আচ্ছা, রিপ্লেসে কি দিব আমি সেটা তো দেইনি, ধরেন এখান থেকে দিয়ে দিলাম রাফি। ওকে, এই নাম দ্বারা পরিবর্তন হবে। এখন আমি যদি রিপ্লেস দিই তাহলে এটা পরিবর্তন হয়ে এই নামটা হয়ে যাবে। আর যদি রিপ্লেস অল দিই তাহলে যতগুলো পাবে ততগুলোই রিপ্লেস হবে। ওকে, আমি একটা রিপ্লেস দিই, এই যে দেখেন রিপ্লেস হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, আবারও ধরেন আরেকটা সেকেন্ডটাই যে অটোমেটিক মার্ক হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি এখানে যদি আবার রিপ্লেস দিই, এই যে রিপ্লেস হবে, ঠিক আছে, যে রিপ্লেস হয়ে গেছে। আর আমি যদি রিপ্লেস যদি চাই যে এটা রিপ্লেস করবো না, এটা বাদ দিব, তাহলে ফাইন নেক্সটে দিবেন, দিলে দেখেন এইটা এখন আমি রিপ্লেস করলে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে, এরপরে আর নাই, ফিনিশ। ওকে, তো এইভাবে করে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর যদি রিপ্লেস অল দেন তাহলে সব একসঙ্গেই রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। রিপ্লেস অল দিলাম, দেখেন রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আহ বাকি আমরা ইনসার্ট মেনু এবং পেজ লেআউট আমরা নেক্সট ক্লাসে দেখবো, আর এবং কভার পেজ বা মডার্ন সিটি এগুলো আমাদের ইনসার্ট মেনুতেই আছে, এখান থেকে আমরা বাকিটা দেখবো। তো আজকের মতো আমাদের এখানেই শেষ হলো। যদি আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা আজকের মতো শেষ করব। জি ভাইয়া, ইউনিকোড আর এনএসআই কোডটা কনভার্টটা একটু দেখা যেত। আসলে কনভার্ট তো করা যায় না, আপনাকে জাস্ট ফন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখানোর পারতাম, আমি বলেছি প্রথমে আমার বাংলা ফন্টের কিছুই ইনস্টল করা নেই, মানে ফন্টও নেই, আবার আমার যে লেখা বিজয় বা অভ্র কোনোটাই নেই, ঠিক আছে। থাকলে আমি দেখাতে পারতাম, সমস্যা নেই, আমি দরকার হলে নেক্সট ক্লাসে ইনস্টল করে রাখবো, আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে। এটা জাস্ট ফন্টের উপরে আচ্ছা, নির্ভর থ্যাংক করে, ইউ কিছু ভাইয়া। ফন্ট আপনার ইউনিকোড আছে আর কিছু ফন্ট হচ্ছে আপনার এনএসআই। তো এনএসআই জি এখন কমই আছে, বর্তমানে যেগুলো করা হয় সবই ইউনিকোডে করা হয়, কারণ এখন সব লেখাই আপনার অধিকাংশ ইন্টারনেটে দিতে হয়, যে কারণে এনএসআই কোড আর তেমন কেউ ব্যবহার করে। বা আপনি যদি অভ্র ব্যবহার করেন, অভ্র, সেক্ষেত্রে দেখবেন অভ্রর যে একটা অপশন এই যে উইন্ডোজ উপরে জি এখানে দেখা যায়,
ওখানে যে সেটিং অপশন আছে, সেটিং এ ক্লিক করার হ্যাঁ। পরে দেখবেন যে ওখানে নিচে একটু পড়ে দেখবেন যে ওখানে আছে ইউনিকোড আছে, আরেকটা আছে এনএসআই কোড। সিলেক্ট করা, ইউনিকোডে সবসময় সিলেক্ট করা থাকে। আপনি যদি এনএসআই কোড সিলেক্ট করতে যান তখন জি। একটা ওয়ার্নিং দেয় যে আপনি আসলে কি আপনি এটা অন করতে যাচ্ছেন, এইভাবে একটা ওয়ার্নিং দেয়, ঠিক আছে? তো আপনি পারলে ওটা চেঞ্জ করে জি। এরপর দেখবেন যে বাংলা ফন্ট আপনার কাছে আছে কিনা এবং কোন ফন্টটা আছে। তো সেক্ষেত্রে আপনি সুতনি থাকলে সেটা, অথবা আপনি এনএসআই কোডের কি আছে সেটা দেখবেন। এনএসআই কোড ব্যবহার করা হয় না ওভাবে, সব নাম মনে নেই। তারপর আপনি কালপুরুষ বা দেখা যাচ্ছে নিকশ, এগুলো অবশ্যই ইউনিকোড, তার এনএসআই কোড আছে কিনা জানা নেই। তো যাই হোক, আপনার এনএসআই কোড কি আছে, সুতনি এম যেটা এনএসআই কোড, ঠিক আছে? ওটা দিয়ে আপনি লিখবেন, ফন্ট জি। সিলেক্ট করে আপনি লিখবেন, লিখে ওই লেখাটা ইন্টারনেটে আপনি গুগল ক্রোম অথবা যে ব্রাউজার ব্যবহার করে সেখানে জাস্ট পেস্ট করবেন, করে দেখবেন যে এটা আছে কিনা। অন্য বাংলা লেখা দেন আর জি। ওই লেখাটা দেন, দেখবেন যে চেঞ্জ হয়ে যায়। ওকে, জি। জি। আচ্ছা। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। মীর ইস্তিয়াক আহমেদ ভাই হচ্ছে, হ্যাঁ, ক্লাসের ভিডিও পাবেন হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে ওখানে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার না, মেসেঞ্জার যদি খুলেও থাকেন তো ওখানে না, ফেসবুক গ্রুপেই পাবেন, ঠিক আছে? ওকে, তো আমি তাহলে আজকের মতো শেষ করতে পারি কি? ধন্যবাদ ভাইয়া। জি। জি। ওকে, তো একটা বিষয় হচ্ছে আপনাদের জি যদিও ভাই, জি, একটা গ্রুপের লিংক দিবেন বলছিলেন, ওটা দিয়ে দিব, আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা সবাই ওখানে জয়েন হয়ে নিন। গ্রুপে আরো অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে দেখবেন। ওকে, আপনারা যেটা বললাম, আমার ছিল এখন 10 না, উইন্ডোজ 7 বা 10 বা আপনি যদি 11 ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, উইন্ডোজের সঙ্গে তেমন কোনো প্রবলেম হবে না। 10 ব্যবহার করেন, এটা আরো ভালো, কারণ আমরা সবাই 10 ব্যবহার করি, 7 তো এখন আসলে চলেই না বলতে গেলে, ওটা বন্ধ হয়ে গেছে এক প্রকারে। আচ্ছা, যেটা বলছিলাম যে যদিও আজকে আমাদের টপিক ছিল মোটামুটি বেসিক, তারপরও ওভারঅল আপনাদের ক্লাসটা কেমন লেগেছে সেই বিষয়ে একটু অবশ্যই মতামত জানাবেন। আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করে দিচ্ছি, ওখানে কমেন্ট অবশ্যই একটু মতামত জানিয়ে যাবেন। আর যদি কোনো আহ অভিযোগ বা কোনো পরামর্শ থাকে সেটাও অবশ্যই জানাবেন, সেটাও আমার জন্য অবশ্যই দরকার, কারণ আপনারা এখানে অনেকেই সিনিয়র আছেন, বা সিনিয়র জুনিয়র সেটা মেইন বিষয় না, বিষয় হচ্ছে আপনারা হয়তোবা এমনও আছেন যে আপনি যেটা ভালো বোঝেন আমি সেটা হয়তোবা বুঝি না, বুঝের ভুল থাকতে পারে, আমরা মানুষ, যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। তো যে কারণে আজকে আপনি একটা পরামর্শ দিলে এটা যদি আমি গ্রহণ করতে পারি, হয়তো ভবিষ্যতে এই সমস্যাটা হবে না, বা হয়তো অনেক ধরনের সমস্যা থেকে আমি হয়তো বেঁচেও যেতে পারি, এরকমও হয়। তো সেক্ষেত্রে আপনাদের যে পরামর্শ বা অভিযোগ যে যা কিছুই হোক, আহ আপনারা জানাবেন। জি, টোটাল সিলেবাসটাই পাবেন, কোনো সমস্যা নেই। আমি যাই শেখাই, যেভাবেই দেখাই, আপনার যা আছে সবকিছুই পাবেন এবং কমপ্লিট শেষই হয়ে যাবে, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী ক্লাসে। আপনাদের আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে। সো কথা হবে। তো আসসালামু আলাইকুম। জি ভাই, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, টেক কেয়ার। জি, ধন্যবাদ।